আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন বোনেরা, আজকে আমরা ক্যারিয়ার রেডির পক্ষ থেকে বাংলা ক্লাসের সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে, এবং একই সাথে আজকে আমরা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এর মধ্যে আমরা যারা বিসিএস সহ বাংলাদেশের অন্যান্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে চাকরির পরীক্ষায় আমরা অংশগ্রহণ করি, তার আমরা বিভিন্ন সময় দেখতে পাই ব্যাকরণের সব টপিক থেকে প্রশ্ন আসে। আমরা চেষ্টা করব একে একে আমরা সবগুলো টপিক থেকে কথা বলার জন্য। তো আজকে আমরা বাছাই করেছি যে কারক ও বিভক্তি, এই টপিক থেকে আমরা একটু দেখবো যে এই টপিকটা অনেকে অনেক কঠিন মনে করি, বিষয়টা এতটা কঠিন না, বরং টেকনিক্যালি যদি আমরা একটু শিখতে পারি তাহলে খুব সহজ হবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করতে যাচ্ছি আর কি। কারক বিভক্তি বলতে আমি শুরুতে একটু ধারণা দিব এরকম আর কি, যে আমরা প্রত্যেকেই একজন ব্যক্তি। তো প্রত্যেকে একজন ব্যক্তি, কিন্তু আমরা আমাদের এক একজনের সাথে সম্পর্ক হচ্ছে এক এক রকম। যেমন আমি আপনাদের সাথে আজকে আছি, আমি আলামিন। তো আমি হচ্ছে কারো ভাই, কারো বন্ধু, কারো সন্তান, কারো চাচা বা কারো মামা। তো হচ্ছে ব্যক্তি কিন্তু আমি একজনই, কিন্তু এক একজনের সাথে আমার সম্পর্ক হচ্ছে এক এক রকমের। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে একটা বাক্য যদি আমরা একটু খেয়াল করি আর কি, যে একটা বাক্যে ক্রিয়া সমাপিকা ক্রিয়া থাকে একটাই, তো এই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের এক এক রকমের সম্পর্ক থাকে। এই সম্পর্কটাই মূলত হচ্ছে কারক। কারণ কারক শব্দটার অর্থই হচ্ছে ক্রিয়ার সাথে যে সম্পর্ক। ক্রি যোগ নক বা অক বলি আমরা, যে ক্রি মানে কাজ, অর্থাৎ কাজের সাথে সম্পর্ক থাকে, সেটা হচ্ছে কারক। আর একই সাথে বিভক্তি নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে আমরা কারক সম্পর্কে আমরা প্রাথমিক একটু ধারণা নিলাম। এবার আমরা হচ্ছে উদাহরণ সহ একটু প্র্যাকটিক্যালি বিষয়টা একটু বুঝে দেখার চেষ্টা করব। তো আমরা একটু খেয়াল করি আর কি, যে এর পরে যদি আমরা একটু দেখি, যদি আমরা এখানে দুইটা বাক্য দেখতে পাই, এই দুইটা বাক্যে আমরা কি দেখতে পাই, যে রাজু সকালে বাসায় এসেছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এসেছেটা হচ্ছে, আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে ভার্ব। আমরা হচ্ছে এসেছেটা আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে ক্রিয়া, কাজ। তাহলে এখন যদি প্রশ্ন করি যে এই যে এসেছে ক্রিয়াটা, কে এসেছে? তাহলে রাজু। তাহলে রাজু এই এসেছে ক্রিয়াটা সম্পাদন করেছে, তার সাথে ক্রিয়ার সম্পর্ক হচ্ছে সে হচ্ছে এই এসেছে ক্রিয়ার কর্তা। আচ্ছা, তাহলে তার একটা সম্পর্ক দাঁড়ালো। যদি প্রশ্ন করি যে সকালের সাথে এসেছে ক্রিয়ার সম্পর্ক কি, এসেছে এই ক্রিয়াটা সকালে হয়েছে, তার মানে এসেছে ক্রিয়া সম্পাদনের সময় হিসেবে গণিত হচ্ছে। কোথায় এসেছে? বাসায় এসেছে, তাহলে এটা এসেছে ক্রিয়াটা কোথায়? বাসায়। তাহলে বাসায়টা কি? জায়গা সম্পর্ক হয়েছে। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এখানে যে তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দই কিন্তু এসেছে ক্রিয়ার সাথে সম্পর্কিত। তার মানে এই তিনটাই হচ্ছে কারক। কিন্তু প্রত্যেকটা শব্দের সাথে এসেছে ক্রিয়ার আলাদা আলাদা সম্পর্ক রয়েছে। অন্যদিকে আমরা যদি একটু খেয়াল করি, যে পরের বাক্যটা যদি দেখি, যে খাই, এটা দেখছি আমরা ক্রিয়া। বাক্যটা হচ্ছে কবির হাত দিয়ে ভাত খায়। যদি প্রশ্ন করি কে খায়, তাহলে দেখো কবির। কি দ্বারা খায়? হাত দ্বারা খায়। তাহলে খাওয়া ক্রিয়ার মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে হাতটা। কি খায়? ভাত। তাহলে আমরা এখানেও যদি খেয়াল করি, প্রত্যেকটা পদের সাথে মূলত হচ্ছে ক্রিয়াপদের একটা সম্পর্ক আছে। অর্থাৎ কারক বলতে আমরা বুঝি হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, সেটা। এখন আমাদের মাথায় প্রশ্ন আসবে যে এই সম্পর্কটা আসলে কত রকমের হতে পারে, অর্থাৎ কারক কত প্রকার। এই সম্পর্কটা হচ্ছে মাত্র 6 প্রকার। শুরুতে ধারণা দিয়েছিলাম আমি একজন ব্যক্তি, আমার সাথে অনেকের অনেক রকমের সম্পর্ক আছে। এই সম্পর্ক হয়তো অসংখ্য রকমের হতে পারে, কিন্তু কারকের যে সম্পর্ক সেটা 6টা প্রকারের মধ্যে নিয়ে আসা হয়েছে। সেই 6টা প্রকার কি কি আমরা একটু দেখে নিবো আর কি। যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো যে 6টা প্রকার কি কি আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্তৃকারক আছে। আমরা যদি একটু নাম্বারিং করে ফেলি, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এই 6 প্রকার কারক সম্পর্ক হচ্ছে 6টা: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ কারক। আমরা অনেকেই এই বিষয়টা জানি আর কি। তো এক্ষেত্রে একটু বলে রাখি আর কি, আমরা জানি যে হচ্ছে আমাদের চাকরির পরীক্ষাগুলোতে
নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই বা অন্যান্য সবকিছু আমরা পড়াশোনার মধ্যে রেখেছি। এবং এই ব্যাকরণ বইটা আহ, এই তো সাম্প্রতিক সময়ে পরিবর্তিত হয়েছে, এটা আমরা সবাই জানি আর কি। সেক্ষেত্রে আমরা প্রথম ব্যাকরণে এই 6 প্রকার পাই, নতুন ব্যাকরণে আবার যেটা করা হয়েছে সেটা হচ্ছে সম্প্রদানকে কর্মকারকের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ 5 প্রকার হয়ে গেছে, আর একটা নতুন প্রকার আসছে সম্বন্ধকার। তো সেটা আমি একদম শেষেই আলোচনাটা করব। আমরা প্রথমত যে 6 প্রকার, আমরা যারা চাকরি প্রত্যাশী আমার বিশ্বাস তারা প্রত্যেকেই যে ব্যাকরণটা পড়ে এসেছিলাম সেটা আমাদের প্রথম ব্যাকরণ। তো সেখানে আমরা যে 6 প্রকার পড়েছিলাম এটা আগে আমরা একটু দেখে নিচ্ছি, এবং শেষে নতুন কি আসলো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে রাখবো। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষা আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা যে কোনো সময় পরিবর্তিত হতে পারে, কোনো একটা ব্যাকরণ থেকে দিতে পারে। তো সে ব্যাপারেও আমরা সচেতন থাকবো। তো প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা এখন কারক সম্পর্কে এই 6 প্রকার আমরা দেখে নিলাম। এখন যে কাজটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে এই কারক নির্ণয় করতে যে আসলে কিভাবে নির্ণয় করি সেটা একটা ব্যাপার আর কি। যে কারক কিভাবে নির্ণয় করা যায় আর কি, অর্থাৎ ক্রিয়াপদের সাথে সম্পর্ক কখন কোন কারক হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কখন কোন কারক হবে সেটা আমরা কিভাবে খুঁজে পাবো প্রিয় শিক্ষার্থীরা, ভাইরা বা ভাই এবং বোনেরা? তো এক্ষেত্রে আমাদের যেটা চিন্তা করতে হবে, নিজেদেরকে আমি যদি এখন মনে করি যে প্রত্যেকে আমরা একটু কল্পনা করি যে আমরা প্রত্যেকে এক একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসারদের কাছ থেকে কোন একটা জায়গায় একটা ঘটনা ঘটছে। তো ধরেই নি বাংলাদেশের সাম্প্রতিক সময় একটা হত্যা ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তো এই জায়গায় যদি আমরা প্রত্যেকে নিজেকে পুলিশ অফিসার মনে করছি, দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা সেখানে যে একটা ইনভেস্টিগেশনে যাব, আমরা কি করব যে এই হত্যাটা কে করেছে বা কারা করেছে, এই হত্যাটা কাকে করা হয়েছে, এই হত্যাটা কিসের দ্বারা করা হয়েছে, হত্যাটা কখন হয়েছে, কোথায় হয়েছে, হত্যার পরিকল্পনা কখন থেকে হচ্ছিল, কোথা থেকে হচ্ছিল। এই যে বিভিন্ন স্টাইলের প্রশ্ন করছি, ইনভেস্টিগেশন করছি পুলিশ অফিসারের মতো, ঠিক একইভাবে আমাদেরকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বাক্যে দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে ক্রিয়া কোনটা, যেটা হবে ক্রিয়া। সেই ক্রিয়ার কাছে আমরা প্রশ্ন করব, মিস্টার ক্রিয়া আপনাকে কে সম্পাদন করেছে, মিস্টার ক্রিয়া আপনাকে কিসের দ্বারা সম্পাদন করা হয়েছে। ঠিক এইভাবে আমরা প্রশ্ন করতে থাকবো। এই প্রশ্নের উত্তরে এক এক রকমের কারক বের হয়ে আসবে। প্রশ্ন করে যে উত্তরগুলো বের হয়ে, দেখো আমরা একটু দেখি, আপনারা সবাই একটু দেখেন আর কি, যে কে বা কারা দিয়ে প্রশ্নের উত্তরে আমরা প্রত্যেক কারক খুঁজে পাই, কি বা কাকে প্রশ্নের উত্তরে আমরা কর্মকারক খুঁজে পাই, কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে আমরা করণ কারক খুঁজে পাবো। অন্যদিকে সম্প্রদান কারক দেখো কাকে, জন্য বা নিমিত্ত। এটা আমি একটু পরে বুঝিয়ে দেবো যে আসলে 2 এর সাথে 4-এর একটু কনফ্লিক্ট বলবো না, একটু সাদৃশ্য আছে আর কি। তো সেটা আমরা একটু পরে দেখাবো কখন সম্প্রদান বা কখন কর্মকারক হবে আর কি। অপরদিকে আমরা যদি প্রশ্ন করি কোথা হতে কখন হতে, তাহলে সেটা হবে অপাদান। কোথায় কখন প্রশ্নের উত্তর অধিকরণ। আমার বিশ্বাস এগুলো যে বললাম আমাদের অনেকেরই মনে রাখাটা কষ্টকর হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্লাইডে এটা পাশে লেখা থাকবে, তাই আমরা সেটা রিলেট করতে পারবো, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর আমাদের অলরেডি যারা হচ্ছে দেখছেন তারা আমাদেরকে একটু কমেন্টসে জানিয়ে দিন আমাদের ভিডিওটা ঠিকঠাক মতো আপনারা দেখছেন কিনা এবং আমাদের কথা ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। মাঝখানে একটু একটু আমাদেরকে জানিয়ে দিলে আমাদের জন্য একটু ভালো হয়। আহ সামান্য একটু ক্যামেরায় টেকনিক্যাল বিষয়ে ইয়ে করা হচ্ছে, তো এটা একটু আপনারা কমেন্টসে জানালে আমাদের জন্য সুবিধা হবে আর কি। এবার যদি আমরা লক্ষ্য করি এইটার পরবর্তী পার্টে আমরা কি দেখতে পাই, আহ বিভক্তিটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, বিভক্তিটা আমরা এখন দেখছি না। প্রথমত আগে আমরা কারকটা শিখে নিই, তারপর আমরা বিভক্তিটা দেখতে পারবো আর কি। আমরা যদি খেয়াল করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে যে বিষয়গুলো নিয়ে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে হচ্ছে আমরা কারক নির্ণয় করব, সেই বিষয়গুলো ভয়ের কোনো কারণ নেই, এখানে আছে, দেওয়া আছে। আমরা দেখব এই যে প্রশ্ন করে কারক নির্ণয় করার যে ব্যাপারটা সেটা আসলে কাজ করে কিনা। আমরা এই জন্য এখানে একটা বাক্য লিখে নিয়েছি। সেই বাক্যটা যদি আমরা খেয়াল করি, এই বাক্যে লেখা আছে যে কাজী মোহাম্মদ মহসিন হুগলিতে প্রতিদিন নিজ হাতে নিজ তহবিল থেকে গরিবকে অর্থ দিতেন। একটা যদি আমরা দেখি আর কি, কাজী মোহাম্মদ মহসিন হুগলিতে প্রতিদিন নিজ হাতে নিজ তহবিল থেকে গরিবকে অর্থ দিতেন। তাহলে এই বাক্যে যদি বলা হয় যে ক্রিয়া কোনটা,
যদি এই প্রশ্নটা করি তাহলে আপনারা কোন উত্তরটা দিবেন? আমার বিশ্বাস আপনারা বলবেন যে হচ্ছে দ্বিতেনটা হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা দ্বিতেন ক্রিয়াটাকে আমরা ফাইন্ড আউট করে নিলাম। এবার মিস্টার ক্রিয়া দ্বিতীয় ক্রিয়ার কাছে আমরা নানাবিধ প্রশ্নে তাকে জর্জরিত করব এবং এক এক ধরনের প্রশ্নে এক এক রকমের কারণ বের হয়ে আসবে। সেটা যদি খেয়াল করি, আমরা যদি পত্রিকার বের করতে চাই, এক নম্বরে 2, 3 এই কারণগুলো যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে ক্রিয়ার কাছে প্রশ্ন করতে হবে কে বা কারা দিবে। আমরা প্রশ্ন করলাম যে কে দিতেন, তার উত্তরে আমাদের অলরেডি চলে এসেছে যে হাজী মোহাম্মদ মহসিন দিতেন। হাজী মোহাম্মদ মহসিন পত্রিকারও হয়ে গেল, কারণ কে প্রশ্নের উত্তরে এসেছে। এখন যদি আমরা খেয়াল করি, তাকে এবার প্রশ্ন করি যে কি দিতেন। প্রশ্নটা যদি করি কি দিতেন, তাহলে দেখো আমাদের উত্তর আসছে হচ্ছে অর্থ দিতেন। তাহলে এটা হয়ে গেল কর্ম। প্রশ্ন হচ্ছে এই যে কি দিয়ে আমরা প্রশ্ন করছি। এবার যদি আমরা প্রশ্ন করি যে তিনি কিসের দ্বারা দিতেন, আমরা করণ কারক বের করব। কি দ্বারা দিতেন, প্রশ্ন হচ্ছে কি দ্বারা দিতেন। আমরা দেখতে পাচ্ছি নিজ হাতে দিতেন মানে হচ্ছে নিজ হাত দ্বারা তিনি দিতেন। তাহলে এটা হয়ে গেল করণ কারক, তার এই দেওয়া কাজে মাধ্যম হিসেবে ব্যবহার হতো তার হাত। অপরদিকে আমরা যদি তাকে প্রশ্ন করি এখন সম্প্রদান কারক বের করার জন্য, একটু খেয়াল রাখতে হবে কর্মকারকের সাথে সম্প্রদান কারকের এই কাকে নিয়ে একটু সমস্যা আছে। যদি প্রশ্ন করি কাকে দিতেন, তাহলে প্রশ্ন এসেছে যে গরিবকে দিতেন। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে নিই, কাকে প্রশ্নের উত্তরে কর্মকারক হতে পারে, আবার সম্প্রদান কারক হতে পারে। কখন কর্মকারক এবং কখন সম্প্রদান কারক? সর্বদা কর্মকারকই হয়। সম্প্রদান কারক হতে গেলে তাকে যেটা হতে হয় নিঃস্বার্থ দান, বা কাউকে কোনো কিছু দান করা, শ্রদ্ধা করা, অথবা জন্য নিমিত্ত বুঝাইলে সেটা সম্প্রদান কারক হয়। আমরা একে একে বিভিন্ন রকমের উদাহরণ দিব, প্রত্যেকটার আলাদা আলাদা পার্থক্য করে দেখাবো। আমরা প্রাথমিকভাবে যেটা দেখাচ্ছি যে প্রশ্ন করি কিভাবে আমরা উত্তর খুঁজে পেতে পারি সেইগুলো আমরা দেখাচ্ছি। যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে এই যে আমরা খেয়াল করলাম যে কাকে দিয়ে আমরা বলছিলাম আর কি। কাকে দিতেন, গরিবকে দিতেন। এখন এই যে গরিবকে হাজী মোহাম্মদ মহসিন অর্থ দিতেন, এই টাকা কি সে কখনো ফেরত নিয়েছেন? না, বরং আমরা জানি যে হচ্ছে তিনি একাধিক জমিদারি আহ, নিজের নামে পান, নিজের বোনেরটা পান, নিজেরটা পান। তারপরও নিজে বিবাহ করেননি। সন্তান হইলে পরবর্তীতে সবাই হয়তো এই সম্পদ ভোগ করবে, বরং সব টাকা পয়সা তিনি ভারতবর্ষে আহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি মহসিন ট্রাস্ট গঠন করেছিলেন, সব সম্পদ বিলিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, সেটা আমাদের ভারতবর্ষের অনেক শিক্ষার্থীর কাজে লেগেছিল, আমাদের সেটা ছিল ইতিহাস। এখন যদি আমরা খেয়াল করি যে গরিবকে দিতেন, তাহলে নিঃস্বার্থ ভাবে দিতেন। এই জন্য এটা হয়ে যাচ্ছে যাদের নিঃস্বার্থ ভাবে কাউকে কিছু দিলে সেটা হয়ে যায় সম্প্রদান কারক। আরেকটা তথ্য দিয়ে রাখি যে নতুন ব্যাকরণে সম্প্রদান কারকটা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এটাও কর্মকারক, এটাও কর্মকারক। তাই আমরা নতুন ব্যাকরণটা আরো সহজ হয়ে গেছে, যে কি কাকে দিয়ে আর কোনো এই যে ভেজালটা ছিল সেটা নাই। কিন্তু প্রসঙ্গ হচ্ছে আমরা যদি সম্প্রদানটা আলাদাভাবে শিখে রাখি লাভ আছে, যদি প্রথম ব্যাকরণ থেকে প্রশ্ন করে তাহলে আমরা এটা ধরতে পারবো। অপরদিকে যদি দেখি সম্প্রদান অপশনে নাই, তাহলে এটা তো জানাই আছে সেটা হচ্ছে কর্মকারক হবে, তখন আমরা কর্মকারক দিয়ে দিব। আচ্ছা, এখন যদি খেয়াল করি তাহলে এই বিষয়টা নিয়ে আরো ডিটেলস আমরা আলোচনা করব, কখন কর্ম কখন সম্প্রদান আরো ডিটেলস আলোচনা হবে। আমরা এইবার পরের প্রশ্নে চলে যাচ্ছি যে অপাদান কারক কিভাবে, কোথা হতে প্রশ্ন করি। তাহলে আমরা প্রশ্ন করলাম হাজী মোহাম্মদ মহসিন কোথা হতে দিতেন, নিজ তহবিল থেকে দিতেন, অর্থাৎ নিজের টাকা দিতেন আর কি, অন্য কারো টাকা না। যেমন আমাদের এই ফোন, অলরেডি একজন বলেছিলেন যে কে দিয়েছে, কে দিয়েছে, যেন তার বাবা কবর থেকে উঠে আমাদেরকে দিয়েছিল। রিয়েল বাস্তবতা হচ্ছে এটা আমাদেরই কষ্টের টাকা, কিন্তু নাম নেওয়ার জন্য বহু মানুষ ছিল আর কি। কিন্তু সে যুগের পতন হয়েছে। এখন বরং আমরা যদি বলি যে আসলে এটা হাজী মোহাম্মদ মহসিন কিন্তু এরকম করেন নাই আর কি। তিনি নিজের জমিদারিত্ব দিয়ে, তাও কখনো বলে যাননি যে আমি এটা দিছি সেটা দিয়েছি। যাই হোক, হাজী মোহাম্মদ মহসিন নিজ তহবিল থেকে দিতেন, কোথা হতে দিতেন, এই জন্য সেটার উত্তরে আসতে হচ্ছে অপাদান কারক। আমরা এবার প্রশ্ন করছি যে তিনি দিতেন
কোথায় দিতেন বা কখন দিতেন অধিকরণ কারক আমরা দেখি এই বাক্যে আছে কিনা। তিনি কখন দিতেন? প্রতিদিন দিতেন। কোথায় দিতেন? হুগলিতে দিতেন। তাহলে কখন এবং কত প্রশ্নের উত্তরে আসছে, এই জন্য দুইটাই হবে হচ্ছে অধিকরণ, যেটার নিচেই দাগ থাকে সেটা হচ্ছে অধিকরণ কারক। আমরা এমন একটা বাক্য লিখলাম যেটা দিয়ে আমরা আসলে সব ধরনের কারক বের করার চেষ্টা করলাম। কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার হলে যে বাক্যটা আসবে সেই বাক্য সবগুলো কারক থাকবে এমন কোনো কথা নেই। হতে পারে যে এখানে দিতে পারে হাজী মোহাম্মদ মহসিন গরিবকে অর্থ দিতেন। ধরো বাক্যটা বলো হাজী মোহাম্মদ মহসিন গরিবকে অর্থ দিতেন, হাজী মোহাম্মদ মহসিনের নিচে দেয়, তাহলে এখানে কর্তৃকারক। যদি প্রশ্ন করে কি দিতেন, কর্মকারক। কাকে দিতেন? গরিবকে দিতেন, সম্প্রদানকারক। তো এতটুকু বাক্য হতে পারে। আবার যদি আর অন্যটা নিতে পারে আর কি, এভাবে এক এক বাক্যে এক এক রকমের কারক থাকতে পারে, একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে আর কি। আমরা প্রশ্ন করার মধ্য দিয়ে কারক নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এই পর্যায়ে যদি আমরা আপনাদের কাছে প্রশ্ন করি, আসলে আপনারা আশা করি উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যে অংশটুকু রেখে এসেছিলাম, তাহলে এখন আমরা প্র্যাকটিস করবো যে কোনটা কোন কারক ছিল। তাহলে প্রাথমিকভাবে আমরা প্রশ্নগুলো কিন্তু মাথায় রাখলাম। যাদের হয়তোবা যাদের মনে নেই তারা এটা একটু মনের চোখে স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে পারে। যে কর্তৃকারকে হচ্ছে কে বা কারা দিয়ে প্রশ্ন করবো, কর্মকারকে কি বা কাকে দিয়ে, করণকারকে কি দ্বারা কিসের দ্বারা, সম্প্রদানকারকে কাকে প্রশ্ন করব, নিঃশর্ত দান বোঝাবে, অপাদান কারকে কোথা হতে কখন হতে, এবং অধিকরণ কারকে কোথায় কখন। এগুলো আমরা একটু খেয়াল রাখবো আর কি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এবার যদি একটু খেয়াল করি যে আমরা একটু ব্যাকে যাই, যে কি শিখে আসলাম এতক্ষণ। যদি খেয়াল করি আমরা এখানে একটু দেখেছিলাম আর এই যে প্রথম যে জিনিসটা দিয়ে শুরু হয়েছিল, লক্ষ্য করি আমরা। তাহলে প্রথমে যদি এখন প্রশ্ন করি যে রাজু সকালে বাসায় এসেছে, তাহলে এখন রাজু কোন কারক হবে? যারা আমরা অলরেডি ক্লাসে যুক্ত হয়েছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আবারও ক্যারিয়ার রেডির পক্ষ থেকে। এবং এই ধরনের আয়োজন আমাদের আসলে অবসর সময়টা অনেক কিছু শেখার জন্য হেল্পফুল হবে। আহ দোয়া রইল ক্যারিয়ার রেডির জন্য আপন গতিতে এগিয়ে যাক, সেই কামনা করছি। এই পর্যায়ে আমরা যেটা করবো আর কি, যে এসেছে, এটা তো ক্রিয়া, তো আপনারা কমেন্টস করবেন, তাইলে কাজ আমরা একটু আমাদের সহজ হবে আর কি পড়াটা। মানে যতক্ষণ আমরা ক্লাসের মধ্যে আছি, বরং এখান থেকে কিছু শেখার চেষ্টা করি। তো তাইলে রাজু, আমরা দেখতে পাচ্ছি এসেছে কাজটা সে পারফর্ম করছে। কে এসেছে? রাজু এসেছে। তাহলে রাজু কর্তৃকারক। আমার বিশ্বাস আপনাদেরকে এখন প্রশ্ন করলে আপনারা সবাই ঠিকঠাক উত্তর দিতে পারবেন আর কি। যদি বলি কখন এসেছে, কোথায় এসেছে, আমরা জানি কখন এবং কোথায় প্রশ্নের উত্তরে অধিকরণ কারক একটু আগে আমরা শিখেছি। আর যদি এখানে প্রশ্ন করি খায়, কি দিয়ে খায় বা কিসের দ্বারা খায়, হাত দিয়ে খায়, করণ কারক। কে খায়? কবির, কর্তৃকারক। যে কাজটা করে সে কর্তৃকারক। অপরদিকে দেখো, যদি আমরা বলি যে কি খায়, তাহলে ভাত, আমরা জানি কি প্রশ্নের উত্তরে কর্মকারক হয়। এটা খুব ইজি এবং খুব সহজ ধারণা, যেভাবে আমরা কারক নির্ণয় করে থাকি। এবার আসি মূলত এতক্ষণ পরে আমাদের মূল আলোচনায়। সেটা হচ্ছে এই, যে মূল আলোচনাটা যদি বলতে হয়, যে এতক্ষণ পরে আমাদের মূল আলোচনায় আসলাম, এগুলো আমরা স্কুল কলেজে পড়ে এসেছি। এইভাবে যদি সবকিছু ঠিকঠাক ধরা যেত, তাহলে তার কোনো কথাই ছিল না। কিন্তু আমাদের এবার একটু ডিপলি জানতে হচ্ছে, কারণ চাকরির পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজটাও দেয়, আবার কখনো কখনো আমাদেরকে একটু হাঁটু পানিতে তারা গোসল করানোর জন্য একটু কঠিনটা দিয়ে রাখে আর কি। তো সেগুলো আমরা এখন বিস্তারিত দেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এবার একটু খেয়াল করি যে তাহলে আমরা এবার যে যে পর্যায় পর্যন্ত আমরা শিখেছিলাম তারপরে চলে যাচ্ছি। আচ্ছা, আমার দৃষ্টিতে আমি একটুখানি ব্যাকে আসি। এই জায়গাটা যদি একটু খেয়াল করি, এখানে কারক আছে 6 প্রকার। এই 6 প্রকার কারকের মধ্যে মনে রাখতে হবে এই যে মিস্টার কর্মকারক, এই কর্মকারকের সাথে সবার ভেজাল আছে। কর্মকারকের সাথে কর্তৃকারকের একটা কনফিউশন হবে, কর্মকারকের সাথে করণকারকের কনফিউশন, কর্মকারকের সাথে সম্প্রদান কারকের কনফিউশন। তাহলে এখানে তিনটা সমস্যা আমরা আইডেন্টিফাই করলাম। এবং অপাদানের সাথে অধিকরণের একটা ঝগড়াঝাটি আছে, সেগুলো আমরা নিরসন করবো, যে কখন অপাদান কখন অধিকরণ। এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো পিক করার চেষ্টা করে, তো যাতে করে একটা কনফিউশন আসে আর কি, সকাল আমাদেরকে যাচাই করে দেখতে চাই। তো এখানে বলা যেতে পারে কর্মকারকের সাথে এই তিনটা ঝামেলা আছে, এবং অপাদানের সাথে অধিকরণ কারক। আমরা খুব সহজ ভাবে আমরা ইনশাল্লাহ একটা একটা করে সমাধান করে ফেলবো। তো প্রথমে আমরা তাহলে কর্তৃকারকের সাথে কর্মকারকের যে একটা সমস্যা হয়, সেইটা আগে একটু আলোচনা করি। শুরুতে আমাদের জেনে নিতে হচ্ছে যে কর্তৃকারক কি জিনিস এবং কর্মকারক কি জিনিস। খুব সহজ ভাষায় যদি বলতে হয় যে কর্তৃকারক
কর্তৃকারক কি জিনিস, সেটা হচ্ছে এই বাক্যে ক্রিয়াটা যে সম্পাদন করবে, অর্থাৎ কাজ যে করবে সে কর্তা, কাজ করলেই কর্তা হয়। আর যদি দেখা হয় যে কাজ যার উপরে নিপতিত হচ্ছে সে হবে হচ্ছে কর্মকারক, অর্থাৎ যে কাজ করবে না বাক্যে। আহ যদি বলা হয় যে আমি ফুল দেখি, তাহলে এই দেখা কাজটা কি করতেছে, আমি করতেছি। আমি ফুল দেখি, তাহলে আমি করতাম। আমার এই দেখাটা কিসের উপর যে পড়তেছে, ফুলের উপর যে পড়েছে, তাহলে দেখা কাজটা দেখ ফুলের উপরে নিপতিত হয়েছে, তার মানে ফুল হচ্ছে কর্ম। বা এটা প্রশ্ন করতে পারি আমরা, কি দেখি, ফুল দেখি, তাহলে সেটা কর্মকারক। এটা আমরা একটু মাথায় রাখি। এবার যদি বলি যে হচ্ছে আহ বললাম রাজু সাকিবকে মারছে, বললাম রাজু সাকিবকে মারছে, তাহলে মারছে কে, রাজু। তাহলে রাজু কি হবে, কর্তা। আর তার এই মারটা কার উপরে যে পড়তেছে, সাকিবের উপরে। তো যারা সাকিব সমর্থক আছেন তারা আবার একটু আপনারা মন খারাপ করেন না, এটা আমরা বোঝানোর জন্য বলতেছি আর কি। তো তাহলে রাজু সাকিবকে মারছে, তাহলে মারটা যে পড়তেছে সাকিবের উপর। সাকিব কিন্তু এখানে কোনো কাজ করছে না, বরং ক্রিয়া তার উপরে নিপতিত হয়েছে, এই জন্য সাকিব হলো কর্মকারক, ভিকটিম। মনে রাখবেন, ভিকটিম সবসময় কর্মকারক। আমরা একটু বলে নিলাম, এইবার আমরা একটু আলোচনায় আসছি। এই পাশে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু আগে জেনে রেখেছি, ওটা সবসময় পাশে রাখছি যাতে আপনাদের দেখানোর জন্য। এগুলো সেই প্রশ্ন করে বোঝার সেই মেথড গুলো, যেটা সবসময় কাজ করে না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জায়গাটা আমরা একটু ক্রিটিক্যাল আলোচনা করতে চাচ্ছি। সেটা আসলে কি, সেটা হচ্ছে এই যে যদি আমরা খেয়াল করি আর কি, এখানে প্রথম কথাটা বললাম যে সাকিবকে বই দিব, তাহলে দিবটা কি, প্রিয়া। এখন যদি বলি কি দিব, বই। আমরা জানি কি প্রশ্নের উত্তরে কি হয়, আমরা এই যে দেখলাম কি বা কাকে প্রশ্নের উত্তরে কর্মকারক। Okay? তাহলে কি দিব, বই, কর্মকারক। কাকে দিব, সাকিবকে দিব। এটাও কর্ম, কারণ কাকে প্রশ্নের উত্তরে আসছে। সাকিবকে বই দিব, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে দিব কথা লেখা আছে, তার মানে আমি দিব। যে দিবে সে কর্তা, তাহলে দিব কথা আছে, যে দিবে সে কর্তা। আর যাকে দিবে আর যে জিনিসটা দিবে সেটা কি হবে, কর্ম। আচ্ছা, এবার যদি আমরা খেয়াল করি এর উপরের বাক্যটা, যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই যে সাকিবকে পড়তে হবে, তাহলে পড়তে হবে এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। যদি এখানে আমরা প্রশ্ন করি তাহলে আমাদের ভুল উত্তর আসবে। যদি আমরা এখন প্রশ্ন করি যে কাকে পড়তে হবে, তাহলে দেখো আমরা যদি খেয়াল করি যে কাকে পড়তে হবে, তাহলে সাকিবকে পড়তে হবে। তাহলে কাকে প্রশ্নের উত্তরে কিন্তু এটা আসছে। আমরা একটু আগে শিখেছি কাকে প্রশ্নের উত্তরে কোনটা আসে, কর্মকারক। কিন্তু এটা কর্মকারক হবে না, এই একটা কনফিউশনের জায়গা। এটা কর্তৃকারক, এটা হবে হচ্ছে কর্তৃকারক। আমরা অনেকে হয়তো ভাবছি কিভাবে কি হলো, যে এখানে সাকিব হলো কর্ম আর এখানে হচ্ছে কর্তৃকারক। আসল কাহিনীটা কি, খুবই সহজ। সেটা হচ্ছে এই যে যদি আমরা খেয়াল করি যে সাকিবকে পড়তে হবে, তার মানে এই পড়াটা কি আমরা কেউ পড়বো, নাকি সাকিব নিজেই পড়বে। আমি কিন্তু শুরুতে বলে নিয়েছিলাম যে কাজ করবে সে কর, যে স্টাইলে বাক্যের মধ্যে লেখা থাকে, আসলে এটা প্যাসিভ মোডে লেখা আছে। ইংরেজিতে আমরা জানি যে ভয়েসে যে অ্যাক্টিভ প্যাসিভ সিস্টেমটা আর কি। অ্যাক্টিভ গুলোতে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা প্রশ্ন করে উত্তর পেয়ে যাবো, কিন্তু প্যাসিভ গুলোতে যদি প্রশ্ন করি তাহলে আমাদেরকে ভুল উত্তর দেখানো হয়। সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে আমরা যদি বলি যে কাকে পড়তে হবে, তাহলে প্রশ্নের উত্তরে কিন্তু কাকের প্রশ্নের উত্তরে কর্মকারক হয়, কিন্তু এটা হবে না। এর কারণে এই পড়া কাজটা সাকিবই করবে, অন্য কেউ করবে না। আমি যদি বলি ধরেন আপনারা যে যেখানে আছেন, অনলাইনে বসে ক্লাস করার মজাই আলাদা, সেখানে বসে আছেন। তো হয়তো বাবা মা বা পরিবারের কেউ একজন এসে হয়তো বা এক গ্লাস গরম দুধ, আসলে বেকার মানুষ এটা বলা হয়তো আমার জন্য আপনাদের উপর জুলুম করা হচ্ছে, তো আমরা সবাই বেকার মানুষ অবস্থায় আছি, গরম দুধ তো দূরে থাক, অনেক কিছুই জুটে না আর কি। যাই হোক, এখন ধরে নিন আপনাকে একজন গরম দুধ এক গ্লাস এনে হয়তো বলল যে এই দুধ তোমাকে খেতে হবে। তাহলে দেখেন তো, এই যে খাওয়া কাজটা কে করবে, যে এনে দিছে সে নিজে খাবে, না আপনাকে বলছে যে আপনাকে খেতে হবে। তাহলে আপনাকে বলতেছে না, আমি যদি এখন প্রশ্ন করি কাকে খেতে হবে,
দেখেন আপনাকে উত্তর আসতেছে, কাকে প্রশ্নের উত্তরে যেন কর্ম কর্ম ভাব ভাব। কিন্তু আসল বাস্তবতা কি? আপনাকে খেতে হবে মানে অন্য কেউ খাবে না, আপনাকেই খেতে হবে, আপনিই কর্তা এই বাক্যে। কিন্তু এটা প্যাসিভ মুডে আছে, তাই আমাদেরকে বিভ্রান্ত করছে। তো এইটা একটু আমরা একটু খেয়াল করবো। আর আমাদের লাইভ ক্লাসে আমাদের সাধারণ জ্ঞানের জনপ্রিয় শিক্ষক আব্দুল্লাহ আল আহাদ রাফি স্যার এসেছে, তাকে অভিনন্দন জানাচ্ছি। অনেকেই আছে পর্দার অন্তরালে, অনেকে অনেকভাবে এই ক্লাস পরবর্তীতে দেখবেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে দেখি আর কি, তাহলে এই জায়গায় একটা ব্যাপার ছিল আর কি। যদি বলি যে তোমাকে তোমাকে যেতে হবে, তাহলে অন্য কেউ যাবে নাকি যাকে বলছে সেই চলে যাবে? তাহলে তোমাকে যেতে হবে, এই তোমাকে কিন্তু এই যাওয়া কাজটা করবে, সেই জন্য সে করতে পারবে। কিন্তু আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে ভালোবাসার কাজটা কিন্তু সে করে না, আমি করি। আর আমার ভালোবাসা যার উপরে যে পড়ছে সে কি হবে? ভিকটিম, আমার ভালোবাসা শিকার, সে কিছু করার নাই, সে তাহলে কি হবে? কর্মকারক। আশা করি বিষয়টা বুঝতে পারছি আর কি। যদি এখানে একটু খেয়াল করি, পরেরটা যদি আমরা দেখি, আরেকটা দেখলে হয়ে যাচ্ছে আমাদের, এই পাশে একটু খেয়াল করি। সে আমাকে পছন্দ করে, তাহলে পছন্দ করার কাজটা কিন্তু সেই করে, কাজেই সে কর্তৃকারক। অপরপক্ষে তার পছন্দের শিকার আমি, এই জন্য আমি কি? কর্মকারক। কিন্তু যখন বলছে আমাকে যেতে হবে, তাহলে যেতে হবে যে ক্রিয়া, এই ক্রিয়াটা কিন্তু অন্য কেউ করবে না, আমাকে যেতে হবে মানে আমি চলে যাবো, এই জন্য সেটা হচ্ছে, এইটা কিন্তু আবার কর্তৃকারক। বিষয়টা আশা করি সবাই আমরা আপনারা বুঝতে পেরেছেন। তো এইবার আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার, কর্তৃকারকের সাথে কর্মকারকের যে একটা ঝামেলা হয় সেটা আমরা ক্লিয়ার করলাম। আমরা এরপরে অন্য এতে যেতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা যারা হচ্ছে এখানে আছি আর কি, আপনাদের মতামতের ভিত্তিতে আমরা সামনে আগাইতে ভালো হয় আর কি। একটু আমরা রেসপন্স নিচ্ছি, যদি আমি দেখতে পাচ্ছি। তারপর আবার একটু ফোনটা আর একবার একটু কানেক্ট করে নিই। অলরেডি কমেন্টস করেছে আলী হায়দার, রাবিব, এবং একই সাথে হাদিজুর রহমান ভাই খুলনা থেকে। অনেকেই অনেক জায়গা থেকে অ্যাড হয়েছেন, সেগুলো কমেন্টস করছেন। খুবই ভালো দিক আর কি। রেসপন্স থাকলে আমাদের ক্লাসটা খুবই ভালো হবে ইনশাল্লাহ। এরপর আমরা দেখি যে এরপরের স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এরপরে আছে হচ্ছে কর্মকারকের সাথে করণকারকের যে ঐতিহাসিক সমস্যা, সেটা আমরা সমাধান করব। কর্মকারকের সাথে করণকারকের সমস্যাটা খুবই, মানে খুব বেশি প্রকট না, বাট একটু খেয়াল করলে আপনারা পারবেন। সেটা হচ্ছে, এতক্ষণ আমরা কর্মকারক সম্পর্কে জানি, যে যার উপরে ক্রিয়া নিপতিত হয়, বা কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে, সেটা হয় হচ্ছে কর্মকারক। অপরপক্ষে যদি আমরা খেয়াল করি, করণকারকটা আসলে কি? করণকারক হচ্ছেন যে যদি কোনো কাজ কোনো মাধ্যম দিয়ে করা হয়, কোনো উপকরণ দিয়ে করা হয়, তাহলে সেটা হয় হচ্ছে করণকারক। ওই মাধ্যম বা উপকরণ এগুলো হবে হচ্ছে করণকারক। এটা একটু আমরা একটু খেয়াল করবো আর কি, যে খুব সহজে আমরা বুঝতে পারবো আর কি। যদি আমি বলি যে এখানে আমাদের যদি একটু বলি, এখান থেকে আমি একটু বই নেই, ক্যারিয়ার একটা বাংলা বই নিচ্ছি আর কি, আমার এখানে আছে। ধরেন আমি বললাম আমি লাইটের আলোয় বই পড়ি, তাহলে আমার পড়া কাজটা কি লাইটের উপরে ঘটতেছে নাকি বইয়ের উপরে ঘটতেছে? আমি বললাম আমি লাইটের আলোয় বই পড়ি, তার মানে আমার পড়া কাজের ভিকটিম কে? এই বই। আমি লাইটকে পড়ি না, অবশ্যই বইকে পড়ছি। তাহলে যদি প্রশ্ন করি যে কি পড়ি? বই। বইটা কি হবে? আমার পড়া কাজের শিকার সে, আমি এই বইকে পড়ছি, এই জন্য এটা হবে কর্মকাল। কেন? আপনারা হয়তো বলবেন এটা এত জটিল করে বোঝানোর কিছু নাই, এটা আমরা প্রশ্ন করে উত্তর করতে পারি, প্লিজ এই চিন্তা এখন করেন না। কারণ আপনাকে, আমাদেরকে একটু প্রশ্ন ঘুরিয়ে করলে আপনাকে পরাজিত করা খুব বেশি কঠিন হবে না। সেই জন্য একটু ডিটেলসে বুঝলে, অনেক সময় প্রশ্ন করে উত্তর আসে না, সেই জায়গায় আমাদের উত্তর করতে সহজ হয়। এবার যদি বলি তাহলে লাইটের আলোকে তো আমি পড়ছি না, তাহলে লাইটের আলো আমার কি করতেছে? এই পড়া কাজে সাহায্য করছে, লাইটের আলো আসছে বলে আমি দেখে দেখে পড়ছি। তাহলে লাইটের আলো দ্বারা মূলত আমি এই বইটাকে পড়ছি, তাই বই কর্ম, বাট লাইটের আলো আমার পড়া কাজে হেল্প করেছে, সাহায্য করেছে, এই জন্য এই লাইটের আলোটা হচ্ছে করণকারক। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। যদি এইভাবে আমরা একটু খেয়াল করি আর কি, রাজু লাইটের আলোয় বই পড়ে, তাহলে দেখেন আমরা যদি বলি তাহলে পড়ে কি ক্রিয়া, বাট যদি প্রশ্ন করা হয় লাইটের আলোয়, এটাই দেখেন সম্বন্ধ পদ হয়ে আছে লাইটের আলোয়, কথাটা মানে লাইটের আলো দ্বারা, এই জন্য এটা হয়েছে করণ। ব্যাস। এবার যদি আমরা একটু খেয়াল করি, আপনাদের কাছে একটা কমন প্রশ্ন করি, দেখি কি উত্তরটা আসে আর কি। যদি আমরা খেয়াল করি যে রাজুকে পুলিশ দিয়ে মারবো, বললাম রাজুকে পুলিশ দিয়ে মারবো, মারবো তো হচ্ছে ক্রিয়া,
আপনাদের কাছে আমার প্রশ্ন, রাজুকে কে মারবে? কমেন্টস একটু জানাবেন। একটু ঝটপট জানানোর জন্য অনুরোধ করছি। রাজুকে কে মারবে? উত্তর ছিল রাজুকে পুলিশ দিয়ে মারবে। দেখি কি উত্তর আসে। আপনারা অন্যান্য কমেন্টস করছেন, আমাদের মূল আলোচনার কমেন্টসটা আসলে ভালো হয় আর কি। অলরেডি আমাদের আমাতুল্লাহ লিমা আপু কমেন্টস করেছে যে হচ্ছে পুলিশ মারবে। নো, এখানে এই যে দেখেন কনসেপ্ট কিভাবে আমাদের ভুল হয় আর কি। অলরেডি শিমুল হুসাইন ভাই প্রশ্ন আমাদেরকে লিখেছেন পুলিশ। কিন্তু আমি দুঃখিত যে আপনাদের উত্তরটা আমরা নিতে পারছি না আর কি। আলী হায়দার রাবিক ভাই প্রশ্ন করেছে, কমেন্টস করেছেন পুলিশ। কিন্তু না, দেখেন পুলিশ যদি হতো তাহলে তো এখানে লেখা থাকতো পুলিশ মারবে। শেষ কথাটা দেখেন তো, মারবে কথা লেখা নেই, লেখা আছে কি মারবো। তার মানে এখানে কর্তায়, এখানে কর্তৃকারক নাই। আমি বলেছিলাম আপনাকে শুরুতেই, যারা শুরুতেই ক্লাসে বলেছিলাম যে হচ্ছে সব বাক্যে যে সব কারক থাকবে তার কোনো মানে নেই। এখানে কর্তৃকারক নাই, যে মারবে সে উপস্থিত নাই, রাইট। মাহবুব হোসেন ভাই লিখে ফেলেছেন পুলিশের দ্বারা মারা হবে, রাইট। এখানে দেখেন আসলে মারবো কথা লেখা আছে, তার মানে এখানে এটা আমরা বলি না, এখানে আমি কথা আছে বা আমি বা আমরা, আমি অথবা আমরা যেটাই বলবো না কেন, আমি অথবা আমরা যেটাই বলি এখানে মারবো আসবে। আমি পুলিশ দিয়ে অথবা আমরা রাজুকে পুলিশ দিয়ে মারবো। আচ্ছা, এই কথাটা নাই মূলত, কর্তৃকারক এই বাক্যে নাই। মারবো যেহেতু আছে, পুলিশ যদি মারতো তাহলে লেখা থাকতো পুলিশ মারবে। এটা একটু বোঝার চেষ্টা করে। এটা আসলে আমরা তো আসলে একেবারে আমরা মানে পলিটিক্যাল লিডারদের মতো একটু ইয়ে করলাম। পলিটিক্যাল লিডার একজন আরেকজনের মারে, কিন্তু নিজের হাতে তো মারে না, ওই আশপাশ দিয়ে মারে আর কি। তাদের আবার ডান হাত বাম হাত, ব্যাপারটা ওরকমই মনে করে। তাই এখানে এই মারটা যে যারা মারতেছে, এই যে আমি আমরা, এটা হলো কর্তৃকারক। আর এই মার কার উপর যে পড়তেছে, রাজুকে মারা হবে, তাহলে রাজু কি হবে? কর্মকারক। অপরপক্ষে পুলিশ দিয়ে মারা হচ্ছে, তার মানে পুলিশ এই মারা কাজের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে, তাই এটা হয়ে গেল কর্ম। কারণ এই বাক্যে পুলিশ নিজে মারছে। যদি আমি এই বাক্যটাই ঘুরিয়ে দিই, যদি আমরা লিখি যে হচ্ছে পুলিশ রাজুকে মারবে, যদি আমরা এটা লিখি, তাহলে এখানে কিন্তু এই ক্রিয়া কে মারবে? পুলিশ। এখন কিন্তু এই পুলিশ কর্তৃকারক হয়ে গেছে। কাকে? রাজুকে। যেই মারুক, আসলে রাজু সবসময় ভিকটিম, ও মার খাচ্ছে এই কারণে সে কর্ম, ও ভিকটিম। কারণ মার তার উপরে যে পড়তেছে। আশা করি বোঝা যাচ্ছে। দেখেন এই বাক্য আর এই বাক্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এই বাক্যে বোঝাই যাচ্ছে পুলিশ এখানে মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে। জাস্ট এই গুড টেস্টে একটু আমরা খেয়াল করি। ঠিক আছে, এবার যদি বলি রাজু হাত দিয়ে ভাত খায়, অনেক মার খাইছে, এখন তাকে একটু আমরা খাইতে দিই আর কি। ভাত খাই আর কি। তাহলে খাইটা ক্রিয়া, ক্রিয়ার কাছে আমরা যে রাজু খাই, তাহলে রাজু কি কর্তৃকারক। এবার দেখেন কি খায়? ভাত। কি দ্বারা? ভাত দিয়ে। এখন বলেন তো এই খাওয়া কাজটা কার উপর নির্ভর হয়, হাতের উপর না ভাতের উপর? দেখি কে বলতে পারি। খাওয়া কাজের ভিকটিম কে, হাত না ভাত? দেখে আরেকটা প্রশ্ন করি। আমি কিন্তু একদম বেসিক থেকে বোঝাতে চাচ্ছি, যাতে করে আপনি এই প্রশ্ন প্রশ্ন যে কারণ বুঝতে হবে না, আপনি রিয়েল জিনিসটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার ভালো হবে আর কি। যে কোনো চাকরি পরীক্ষা আপনাকে মিসিং করাইতে পারবেন না ইনশাল্লাহ। দেখি কি উত্তর আসে আর কি। এই খাওয়া কাজের ভিকটিম কে, হাত না ভাত? দেখি কে বলতে পারে। খাওয়া কাজ কিসের উপরে নিপতিত হয়, হাতের উপরে নাকি ভাতের উপরে? অনেকে সম্ভবত ভয় এখন আর কমেন্টসই করবে না। মাহবুব হুসাইন ভাই লিখেছেন যে খাওয়া কাজের ভিকটিম হচ্ছে ভাত।
অভিনন্দন মাহবুব ভাইকে। কারণ উত্তর সঠিক হয়েছে। শিমুল হুসাইন ভাই কিন্তু হাত লিখেছেন। আচ্ছা, যারা হাত লিখছেন বা যারা ভাত লিখছেন একটু আপনাদেরকে বলি আর কি। দেখেন, আপনারা কোনটা খেয়ে ফেলেন, ভাত খেয়ে ফেলেন না ভাত খেয়ে ফেলেন? জহিরুল ইসলাম ভাই ভাত লিখেছে, রাইট। লক্ষ্য করেন আমরা যখন ভাত খাই আর কি, খেয়ে ফেলি কোনটা, মানে খাওয়া কাজটা কিসের উপর পারফর্ম করে, আমরা ভাত খেয়ে ফেলি আর কি। তাহলে খাওয়া কাজের ভিকটিম কে ভাত, এই জন্য ভাত হবে কর্মটা। আমরা কি হাতও খেয়ে ফেলি? আচ্ছা, যারা যারা হাত লিখছেন তারা একটু মানে দুই হাত দেখেন আবার আছে কিনা, আবার হঠাৎ করে দেখা যাচ্ছে খেয়ে ফেলছেন কিনা, তার তো ঠিক নাই আর কি। এটা একটা বিষয় আর কি, যে দেখেন, হাতটা হচ্ছে খাওয়া কাজে হেল্প করে, খাওয়া কাজে হাত, খাওয়া কাজটার পরে হাত হাতই থেকে যায়, সে শুধু সাহায্য করবে। কিন্তু ভাত কিন্তু খেয়ে ফেলি, খাওয়া কাজের ভিকটিম হয়ে গেছে। তাই এখানে খাওয়া কাজের ভিকটিম ভাত, সেজন্য সেটা কর্ম, আর হাত দিয়ে খাই, এই জন্য হাত হবে হচ্ছে করণ কারক। এখন মনে হয় বিষয়টা এবার বুঝতে পেরেছি। মাঝে মধ্যে একটু প্রশ্ন করছি যাতে করে, দেখেন শুধু আমি বলে গেলে আপনি বুঝবেন, পরে হয়তো মনে থাকবে না আর কি। বাট আমি প্রশ্ন করছি, প্রশ্ন পার্টিসিপেট করলে দেখবেন এটা আপনার মনে থাকবে আর কি, ইনশাল্লাহ। যে এরকম একটা মিস করছিলাম আর সিম্পল একটা ব্যাপার। তো আশা করি এই পর্যন্ত বলার পরে আমরা মনে হয় কর্মকারক আর করণ কারকের একটা বেসিক জায়গা আমরা ধরতে পেরেছি। এইটা যদি বলি, তোমাকে আইন দিয়ে শায়েস্তা করবো, তোমাকে আইন দিয়ে শায়েস্তা করবো, তাইলে এই শায়েস্তা করবো কাকে? তোমাকে। সে কি কর্ম, বা কিসের দ্বারা? আইনের দ্বারা। আইন এমন এক জিনিস, আল্লাহ রহমতে আর কি, যে আইনের কাছে পড়ে গেলে অনেক দেশে এটা প্রমাণ করতে, যে সে নির্দোষ এটা প্রমাণ করতে কয়েক যুগ লেগে যায় আর কি। তো সেদিকে আমরা না যাই, এখন দেখি আমরা যদি বলি, এইবার আর একটা মডেল আছে। এই জায়গাটা একটু সমস্যা হয়, দেখেন, ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেটের নিচে মনে করেন দাগ, খেলে তো ক্রিয়া। যদি প্রশ্ন করি কি খেলে? ক্রিকেট। ছেলেরা ব্যাট খেলে, কি খেলে? ব্যাট। ছেলেরা ফুটবল খেলে, কি খেলে? ফুটবল। এখন দেখেন, আলহামদুলিল্লাহ, আহ অনেকে অনেক রকম কমেন্টস করছে, তাদেরকে অভিনন্দন আর কি। যারা আমাকে আগে থেকে চিনেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এখন দেখি যে ছেলেরা ক্রিকেট খেলে, যদি প্রশ্ন করি কি খেলেন। আচ্ছা, যদি আপনাদেরকে প্রশ্ন করি ক্রিকেট দিয়ে খেলা যায়, ক্রিকেট বলে কি কোনো উপকরণ আছে? ক্রিকেট বলে কি কোনো উপকরণ আছে? আমাদের উত্তর আসবে ক্রিকেট একটা খেলার নাম, বাট ক্রিকেট বলে কোনো উপকরণ নাই। ক্রিকেট কোনটা? একটা ব্যাট, একটা স্টাম্প, একটা বল, সবকিছুই আলাদা আলাদা নাম আছে, বাট ক্রিকেট কোনটা? ক্রিকেট আসলে কোনো নাম আসলে হচ্ছে না আর কি, এটা একটা খেলার নাম, সামগ্রিক খেলার নামটা হচ্ছে ক্রিকেট। আচ্ছা, যদি আমরা খেয়াল করি, তাহলে কি খেলে? ক্রিকেট খেলে, এই জন্য এটা খেলার নাম শব্দটা এটা হয়েছে কর্মকারক। কিন্তু যদি প্রশ্ন করি ছেলেরা ব্যাট খেলে, তাহলে কিন্তু এবার প্রশ্ন আসবে ব্যাট দ্বারা খেলে। ব্যাট কিন্তু খেলার একটা উপকরণ, তাই এটা হয়ে গেল করণ কারক। যদি উপকরণ হয় তাহলে করণ। যদি প্রশ্ন করি যে ছেলেরা ফুটবল খেলে, তাহলে ফুটবল, আগে বলে নিচ্ছি, ফুটবল একটা খেলারও নাম শব্দ, বাট ফুটবল নামে উপকরণ আছে। যদি আমরা টাকা দিই, 2000 টাকা একটা ফুটবল কিনে আনা যাবে, কিন্তু একটা ক্রিকেট কিন্তু বাজার থেকে কিনে আনা যাবে না। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি, তাহলে ফুটবল খেলে, ফুটবলকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে করণ, কারণ ফুটবল বলে উপকরণ আছে। যারা এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, যে এখন যদি আমরা প্রশ্ন করি যে ছেলেরা সাঁতার কাটে, সাঁতার কাটে, সাঁতারের নিচে দাগ, তাহলে আমাদের উত্তর দিন যে এটা আসলে কোন কারো খাত? সাঁতার কাটে। কি কি উত্তর আসে? আমরা উত্তরগুলো একটু ঝটপট দিয়ে ফেলবো আর কি। করব নাকি করণ কারক? অনেকে হয়তো খেয়ালের ভুলে আমরা হয়তো লিখে ফেলবো যে হচ্ছে কেউ কর্ম কেউ কর্ম। বাট একটু চিন্তা করেন তো, সাঁতার বলে কোনো মাধ্যম বা কোনো বস্তু আছে কিনা, বা কোনো উপকরণ আছে কিনা? নেই। তাহলে সাঁতার কি হবে? কর্মকার। জহিরুল ইসলাম ভাই লিখেছেন, তো অভিনন্দন জানাচ্ছি, উত্তর সঠিক আছে।
আমরা মাঝে মধ্যে নাম মেনশন করছি। আহ আহ, লিমা আপু লিখেছেন কর্মকারক, থ্যাংক ইউ। আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন আমরা সবাই কর্মকারক লিখছি, আলহামদুলিল্লাহ, তার মানে সবাই বুঝতে পেরেছে কর্ম। আফসানা মিমি আপু লিখেছে, শিমুল হোসেন ভাই লিখেছে, সবাইকে অভিনন্দন, কর্মকারক। দেখেন, এবার যদি বলি আমি হাত দিয়ে সাঁতার কাটি, হাত দিয়ে, কেউ হাত দিয়ে কেউ পা দিয়ে সাঁতার কাটে, আমরা এরকম এরকম করে সাঁতার কাটি। তাহলে এবার দেখেন সাঁতার কাটা কাজে আমার এই হাতটা কিন্তু উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে, মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে। এখন এই হাতটা কি হবে আমরা যদি প্রশ্ন করি, আমি জানি যে আপনারা এবার লিখবেন করণ কারণ, কারণ বুঝতে পেরেছেন আসলে, কারণ এই এই কাজটা পারফর্ম হইতে আমার হাতটা ব্যবহার হয়েছে। এই হচ্ছে বিষয়। আশা করি এই জায়গাটা ক্লিয়ার আমাদের। যদি এই জায়গাটা ক্লিয়ার হয়, আমরা বলেছিলাম কারকের 4টা সমস্যা আছে, তার মধ্যে অলরেডি 2টা সমস্যা আমাদের ফিনিশ হয়ে যাচ্ছে, আর থাকছে মাত্র 2টা প্রবলেম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শেষ হতে চলেছে। তো আমরা এরপরের স্লাইডে যাচ্ছি। এই পর্যন্ত কি আমরা সবাই মনে হয় বুঝতে পেরেছি? আমাকে একটু জানাবেন, তাহলে একটু ভালো হয় আর কি। তারপর আমরা যদি পরের স্লাইডে যাই, দেখি কর্মকারক এবং সম্প্রদান কারক, যেটা আমরা আগে থেকেই বলে ফেলেছি, এটা সবার জানা রয়েছে যে কর্মকারক আর সম্প্রদান কারক মূলত একই, বাট সম্প্রদান কারক একটু সবই কর্মকারক, সম্প্রদান কারক সবই কর্মকারক, বাট সম্প্রদান কারকটা একটু এক্সেপশনাল। কি সেই এক্সেপশনাল? সেটা হচ্ছে এই, যদি কাউকে নিঃস্বার্থভাবে কিছু দান করা হয়, বা কাউকে যদি শ্রদ্ধা করা হয়, আমি যদি বলি শিক্ষককে শ্রদ্ধা করো, কাকে? শিক্ষককে। তাইলে আমরা কি শিক্ষককে এরকম করি যে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, আপনাকে অনেক ভক্তি শ্রদ্ধা করেছি, কাইন্ডলি 10টা টাকা দেন, এভাবে কি আমরা বলি? না, এটা হলো আমরা নিঃস্বার্থ ভাবে তাদেরকে আমরা শ্রদ্ধা করি। জাস্ট আমি বুঝাইলাম আর কি। সেই জন্য এটা হচ্ছে সম্প্রদান কারক। আর যদি নিঃস্বার্থ বন্যার্থদেরকে দান করো, শীতার্তকে কম্বল দাও, এক কথায় ভিক্ষুককে ভিক্ষা দাও, এগুলো নিঃস্বার্থ বোঝাইলে সেটা কি হবে? সম্প্রদান। আর বাকি যা আছে সব কি অ্যাজ ইউজুয়াল, কি বা কাকিদের প্রশ্নের উত্তরে যা আসবে সবই কর্মকারক। এবং একটু আগে আমি কর্মকারকের ডিটেলস বলেছি। এখানে জাস্ট একটু আমরা প্র্যাকটিস করবো, একটু ভিন্ন রকম স্টাইল আছে সেটা আমি বলতেছি আর কি। ধোপাকে কাপড় দাও, কাকে? ধোপাকে। আমরা এটা কর্ম বলতেছি, কারণ কি তার কাছ থেকে ফেরত নেওয়া হবে। কিন্তু ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে? ভিক্ষুককে, সেটা হবে আমরা জানি হচ্ছে সম্প্রদান কারক। খেয়াল করি, মিছিল করে ফেললাম। এটা আমাদের জানা জিনিস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এর বাইরে আর কি আছে? হ্যাঁ আছে। এবার যদি জন্য বা নিমিত্ত অর্থে আসে, আমরা বলে দিচ্ছি যদি সম্প্রদান কারকের ক্ষেত্রে কিন্তু নিঃস্বার্থ দান, এবং তার সাথে কিন্তু কি আসতে পারে? জন্য বা নিমিত্ত। যদি প্রশ্ন আসে যে জন্য আর নিমিত্ত কি জিনিস, আমি বলবো একই জিনিস। যেমন এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তার মানে কি দাঁড়াচ্ছে? মুক্তির সংগ্রাম মানে হচ্ছে মুক্তির জন্যে সংগ্রাম। যদি জন্যে বা নিমিত্ত অর্থে আসে, তাহলে সেটা সম্প্রদান কারক। একজন বললেন যে সুখের লাগিয়া, সুখের লাগিয়া এই ঘর বাঁধিলাম, একজন প্রশ্ন বলেছে আর কি। এখন যদি সুখের নিচে দাগ থাকে, তাহলে কিন্তু সম্প্রদান কারক হবে। কারণ একটু খেয়াল করে দেখেন, সুখের লাগিয়া বলতে কি বোঝাচ্ছে? সুখের জন্যে। সুখের লাগিয়া মানে বোঝাচ্ছে সুখের জন্যে। তাহলে এটা এখন সম্প্রদান কারক হয়ে গেছে, কারণ এটা জন্য বা নিমিত্ত অর্থ। তার মানে নিঃস্বার্থ দান শ্রদ্ধা, এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা বললাম কি? জন্য বা নিমিত্ত অর্থ। মুক্তির সংগ্রাম মানে মুক্তির জন্য সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম মানে স্বাধীনতার জন্য সংগ্রাম। তাহলে এখানে সম্প্রদান কারক বলতে পারে, বা জন্মার্থে কারক বলতে পারে, নিমিত্তার্থে কারক বলতে পারে, একই কথা। এভাবেও কিন্তু নামকরণ করতে পারে। আমরা এই প্রসঙ্গে আমাদের আলোচনা এত ছিল। এবার আমরা যদি খেয়াল করি তাহলে এরপরে আমরা কি দেখবো আর কি? আমাদের আরেকটা সমস্যা ফেস করলে আমাদের হয়ে যাচ্ছে কি, সেটা হচ্ছে অপাদান এবং অধিকরণ কারক। এই দুইটার মধ্যে একটা ঐতিহাসিক ক্যাচাল আছে। সেই ক্যাচালটা কি? সেটা বলার আগে আমি একটু আপনাদেরকে অন্যভাবে প্র্যাকটিক্যাল করে দিতে চাই। যদি বলি আর কি, দেখেন, আমি ব্যক্তি একজনই, আল্লাহ আমাকে 2টা হাত দিয়েছেন, আমি আশাবাদী আপনাদেরও 2টা করে আল্লাহ হাত দিয়েছি।
দেখেন এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। আমার ডান হাতে একটা কলম আছে, দেখেন এই হাতে একটা কলম আছে। এই ডান হাতে যেহেতু কলমটা অবস্থান করছে, এই ডান হাত এখন অধিকরণ কারক। আর এই যে দেখেন আমি আপনাকে এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি, ডান হাত থেকে ফেলে দিলাম, বাম হাতে যে কলম, এই ডান হাতটা থেকে কলম ছেড়ে গেছে, তাই এই ডান হাতে এখন অপাদান কারক। আর এই বাম হাতে যে অবস্থান করতেছে, বামটা হয়ে গেল এখন অধিকরণ কারক। দেখেন চেষ্টা করবো, যদি আমরা লক্ষ্য করি, এটা আবার একটু ঘুরিয়ে দিব। যদি আমরা এইভাবে বলি, এই যে একটু আগে এখানে ছিল অধিকরণ ছিল, এখন কিন্তু এই হাতটা অপাদান আর এই হাতটা অধিকরণ। আবার ঘুরিয়ে দেবো, এইটা অপাদান হয়ে যাবে, এইটা অধিকরণ। এই মহাবিশ্বের কোনো কিছু হারিয়ে যায় না, মাধ্যাকর্ষণ শক্তি বা অনেক বৈজ্ঞানিক ফ্যাক্ট আমরা জানি। তো কি হয়, শুধু একটা বস্তু বা প্রাণী একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে, যে জায়গাটা ছেড়ে যায় সেটা হচ্ছে অপাদান, যেটার দিকে যায় বা যেখানে অবস্থান করে সেটা হচ্ছে অধিকরণ কারক। নদীর একুল ভাঙে তো কুল গড়ে, একদিকে ছেড়ে যাচ্ছে আর একদিকে সেটা যাচ্ছে, কোথাও হারিয়ে কিছুই যাচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায়। একটা বস্তু আগে ছিল, মনে করেন দুধ হতে ছানা হয়, তাহলে দুধ থেকে ছানা উৎপন্ন হচ্ছে। আগে দুধ ছিল, এখন কি হয়ে গেল, ছানা হয়েছে। তাহলে দুধ থেকে তো ছানা বের হয়ে গেছে, তাই দুধ অপাদান হয়। আমি এটা বিস্তারিত প্রেক্ষাপট আমি বলবো আর কি, আমরা মুখস্থের জন্য অনেকভাবে মনে রাখতে পারি, কিন্তু এবার আমরা একটু খেয়াল করি আর কি। কি কথা আমি এখন বলতে চাই, যে এখানে অপাদান কারক বলতে যেটা বোঝায়, যা কিছু ছেড়ে যায় তাই হচ্ছে অপাদান কারক। যা কিছু ছেড়ে যাবে সেটাই হবে অপাদান কারক। এখন যা কিছু ছেড়ে যায়, এভরিথিং বুঝিয়েছি আমি, এটা আমি একটু পরে আরো বিষয়টা গুলো বুঝাচ্ছি আর কি। আর যা কিছু দিকে যায়, একটা জায়গায় ছেড়ে আরেকটা দিকে তো যাবে, এবং সেখানে যদি হয় কোনো কিছু দিকে যাবে, অথবা যেখানে অবস্থান করছে এক্সিস্টিং অবস্থায় আছে, তাহলে এই যে অবস্থান করে সেটাই হচ্ছে অধিকরণ কারক। দুটো কথা আর কি, এটা যদি আমরা ধরতে পারি বিষয়টা একদম সহজে আমরা এটা পেরে যাবো আর কি। প্রথমে এখানে কিছু উদাহরণ লেখা আছে, যে ট্রেনটি ঢাকা থেকে যশোর গেল। আমি বলছি না যে যশোরে আমার আমার নিজের জেলা, কিন্তু এটা বলি যে ট্রেনটি ঢাকা থেকে যশোর গেল। তাইলে ঢাকা থেকে, তাহলে ট্রেন কি ঢাকায় আছে না ঢাকা ছেড়ে গেছে? ঢাকা ছেড়েছে, তাই ঢাকা হয়ে গেল অপাদান। কোথায় গেল? যশোরের দিকে গেছে, তাই যশোর হয়ে গেল অধিকরণ। ঠিক সেম বাক্যটা যদি পরেরটা দেখি, ট্রেনটি যশোর থেকে ঢাকা আসলো, তাহলে এবার কিন্তু ট্রেনটা যশোর ছেড়ে আসছে, তাই যশোর হয়ে গেল অপাদান। আর কোথায় আসতেছে? ঢাকা, তাই ঢাকা হয়ে গেল অধিকরণ। আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি, এই পর্যন্ত আমার মনে হয় বুঝতে পারছি। এখন প্রত্যেকটা বাক্যে অপাদান এবং অধিকরণ দুটোই থাকবে এমন কোনো শর্ত নেই, হতে পারে বাক্যটা যে কোনো একটা আছে। কিভাবে সেটা বুঝছি, পরের এই দুইটা বাক্য আমরা দেখি। ট্রেন ঢাকা ছাড়লো, তাহলে ট্রেনটা কি ঢাকায় আছে না ঢাকা ছেড়ে চলে গেছে? যা কিছু ছেড়ে যায় তাই অপাদান, আমরা সূত্রে পড়েছি, যা কিছু ছেড়ে যায় তাই অপাদান। তাই ঢাকা যেহেতু ছেড়ে গেছে, তাই এই ঢাকা হয়ে গেল এখন অপাদান। অপর পক্ষে ট্রেন ঢাকা আসলো, তাইলে অন্য জায়গা থেকে ঢাকায় কিন্তু আগমন ঘটছে, আসছে, তাহলে সেটা কি হবে? অধিকরণ কারক। সেখানে এসে অবস্থান করবে, অথবা এটা যেটা দিকে যাবে সেটা অধিকরণ, আর যেটা ছেড়ে যাবে সেটা হচ্ছে অপাদান। এটা আমরা দুটো প্লেস দিয়ে দেখালাম, এটা আমি বহু রকমের উদাহরণ দিতে পারি। যেমন আমি যদি বলি মেঘে জল আছে, তার মানে কি মেঘ থেকে কি জল ঝরে গেছে, পড়ে গেছে, ছেড়ে আসছে? আপনারা বলবেন যে না, ছেড়ে আসেনি, তাহলে কোথায় আছে? মেঘেই অবস্থান করছে। তাহলে মেঘে জল আছে, ওই মেঘটা হলো অধিকরণ কারক। কিন্তু আমি বললাম মেঘ হতে বৃষ্টি পড়ে, তাহলে এখন কি বোঝাচ্ছে? মেঘে কি জল থাকতেছে না পড়ে যাচ্ছে? মেঘ থেকে পড়ে যাচ্ছে, এই মেঘটা হবে হচ্ছে অপাদান কারক। যদি আমরা খেয়াল করি, আরেকটা বাক্য বললাম, এই কথাটা আমি আমার ছোট ভাইয়ের মুখে শুনেছি। তাই আমার প্রশ্ন হচ্ছে যে এই কথাটা আমি আমার ছোট ভাইয়ের মুখে শুনেছি, তার মানে কথা কি ওর মুখে আছে না মুখ থেকে বের হয়ে গেছে? কথাটা তো ছোট ভাইয়ের মুখ থেকে বের হয়ে আসছে না, তাহলে ছোট ভাইয়ের মুখের নিচে দাগ। এখন কিন্তু জায়গা লাগবে না, আমি বলেছি যা কিছু এভরিথিং বুঝিয়েছি, যা কিছু ছেড়ে যাবে তাই অপাদান। তাহলে কথাটা কিন্তু আমার ছোট ভাইয়ের মুখ ছেড়ে বের হয়ে গেছে,
তাই ছোট ভাইয়ের বুকের নিচে যদি দাগ থাকে তাহলে সেটা এখন অপাদান হয়ে গেছে। তার মানে ধারণাটা বড় করেন, এটা জায়গা টাইগা না, এভরিথিং বুঝাইতে পারে, যেটা ছেড়ে আসবে সেটাই হচ্ছে অপাদান। আশা করি এটা মনে হয় আপনারা বুঝতে পারছেন আর কি। যদি আমরা এর পরের স্লাইডে কি অপেক্ষা করছি আমরা একটু দেখি। এরকম অবদান অধিকরণের আমি আরো কয়েকটা স্লাইড দেখেছি যাতে আপনারা বুঝতে পারেন আর কি। আমি আরো একটা দেখিয়ে নিচ্ছি। আহ, এবার বিখ্যাত কিছু উদাহরণ অলরেডি আমি ডিসপ্লে হয়েছে, এই উদাহরণগুলো প্রায় এসে থাকে আর কি। যদি আমরা একটু লক্ষ্য করি আর কি, যে তিলে তৈল আছে, দেখেন শেষ কথা কি আছে, আর তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তিল হতে তৈল হয়, বিষয়টা একটু লক্ষ্য করেন। যদি প্রশ্ন করি তিলে তৈল আছে, তাহলে কি তৈল বাইরে হয়ে গেছে না তিলের ভিতরেই আছে? আপনারা অবশ্যই বলবেন না, এখানে ছেড়ে আসা বোঝাচ্ছে না, বরং ওর ভিতরে অবস্থান করা বোঝাচ্ছে। তাই এই তিলটা এখন অধিকরণ কারক, কারণ তিল এখানে কি অবস্থান করছে, তাই এটা অধিকরণ কারক। অপর পক্ষে যখন বলছে তিল হতে তৈল হয়, তার মানে কি বোঝাচ্ছে, তিল হতে তৈল বের হয় বোঝাচ্ছে। তার মানে তিল ছেড়ে যাচ্ছে, তাই তিল হতে এখন কিন্তু এই যে তিল, সেই তিলটা কিন্তু এখন হয়েছে অপাদান। আর আপনারা জানেন হতে থেকে আমরা জানি পঞ্চমী বিভক্তি। আর এই যে তিলে, এখানে মূল কথা কি তিল, তাহলে তিল তার সাথে কি আছে এ, দুটো মিলে কি হয়েছে তিলে। তাইলে এখন সেই জন্য এখানে এ বিভক্তি আসছে, আর আমরা জানি এ অন্তঃস্থ এ হলো কি হয় সপ্তমী বিভক্তি। আমি সব বিভক্তি নিয়ে কথা বলিনি এখনো, বাট আমার বিশ্বাস আপনারা বিভক্তি নিয়ে জানেন, তারপর না জানলে আমি আলোচনা করতেছি। এবার বললাম তিলে তৈল হয়, শেষ কথা দেখেন হয় কথা লেখা আছে, তার মানে এই তিল হতে তৈল বের হয় বোঝাচ্ছে, সেই জন্য এটাও হয়ে যাবে অপাদান। কিন্তু মূল শব্দ তিল, তার সাথে এই বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটাও হবে হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি। দেখেন এই দুইটা কিন্তু সেম কারক, বাট শুধু বিভক্তি আলাদা, একটাই পঞ্চমী একটাই সপ্তমী। এই হচ্ছে পার্থক্য, দুটো কথা দিয়ে কিন্তু একই কথা বোঝাচ্ছে, দুই ভাবে বলেছে। তিলে তৈল হয় মানে হচ্ছে তিল হতে তৈল হয়, আর তিল হতে তৈল হয় তো আরো আরো স্পষ্ট করে বলেছে। এই হচ্ছে এখানকার বিষয় ছিল আর কি। আহ এই তো আর কি, আমরা যদি বলি আর কি, ছাদে বৃষ্টি পড়ে, যদি বলি আর কি, তাহলে ছাদে বৃষ্টি পড়ে, দেখেন তো বৃষ্টিটা আসছে কোত্থেকে, আকাশ থেকে আসছে বা মেঘ থেকে আসছে। তাহলে মেঘ ছেড়ে আসছে বা আকাশ ছেড়ে আসছে, মেঘ বা আকাশ হচ্ছে অপাদান কারক। এসে পড়তেছে কোথায়, ছাদে, তাহলে সেই ছাদ কি হবে অধিকরণ কারক। তাহলে এইভাবে প্র্যাকটিস করলে আমরা পারবো ইনশাল্লাহ। যদি আমরা লক্ষ্য করি এরপরে কি আছে দেখি, আর আছে কিনা দেখি, আপনারা এতক্ষণ কি বুঝছেন ধরতে পারেন কিনা। করিলাম কোন ঘুরে আসিব লন্ডন, লন্ডনের নিচে দাগ আছে। আমি এবার এক্সপেরিমেন্ট চালাবো যে আপনারা কি বুঝছেন। তাহলে দেখেন তো, এটা কমেন্টস করেন তো, অনেকক্ষণ কমেন্টস করেননি আপনারা। এটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবে হ্যাঁ লেখাপড়া একটু হচ্ছে আর কি, বুঝছেন। করিলাম কোন মানে শপথ করলাম, ঘুরে আসিব লন্ডন, লন্ডনের নিচে দাগ। আমাকে একটু সংক্ষেপে লিখলেই হবে, অপা অথবা অধি, এরকম এতটুকু কমেন্টস করেন, অপাদান হইলে বা অধিকরণ কি বুঝছেন আপনি, দেখি কে বলতে পারে। আফসানা মিমি আপু লিখেছে অধিকরণ কারক, একজন কমেন্টস করেছেন। অপরদিকে জহিরুল ইসলাম ভাই কমেন্টস করেছেন অধিকরণ কারক। আহ আমাতুল্লাহ লিমা আপু কমেন্টস করেছে অপাদান। আমরা স্পেশালি থ্যাংক জানাচ্ছি লিমা আপুকে, লিমা আপু এইবার ঠিক কমেন্টস হয়েছে আর কি। দেখেন আমাদের একটু বুঝতে কিভাবে ভুল হয়, জাস্ট এবার বাক্যটা চিন্তা করেন, কেন বাক্য বুঝতে হয়। যদি আপনি প্রশ্ন করেন তাহলে এখানে কেন ভুল করবেন, দেখেন আমি কেন এইভাবে আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি। আপনি বলবেন যে কোথায় ঘুরে আসবো, লন্ডন, আমরা জানি কোথায়, প্রশ্নের উত্তরে কি হয় অধিকরণ কারক, আপনারা পড়ছিলেন। বাট এখানে হবে না, কেন হবে না, বোঝার চেষ্টা করেন বাক্যটা।
যে করিলাম কোন ঘুরে আসিব লন্ডন, তাহলে কি আমি লন্ডনে অবস্থান করছি বা সেটার দিকে যাচ্ছি, না লন্ডন ছেড়ে আবার ব্যাকে চলে আসছি? জাস্ট একটু ইমাজিন, একটু চিন্তা করেন। আলী হায়দার, রাবিব ভাই, শিমুল হুসাইন ভাই, আপনারা প্রত্যেকে অধিকরণ কমেন্টস করেছেন। দেখেন আপনাদের হিসাবটা ভুল হয়েছে। আমি বললাম করিলাম কোন ঘুরে আসিব লন্ডন, তার মানে আমি লন্ডনে যে থাকছি না, অবস্থান করছি না লন্ডনে। যা আমি যদি বলতাম আমি লন্ডন যাচ্ছি যাব, তাও কিন্তু ওটা আমার সামনে, ওইদিকে যাচ্ছি, অথবা আমি লন্ডনে আছি, এগুলো সব অধিকরণ কারণ। বাট চিন্তা করেন যে আমি লন্ডন ঘুরে আসবো বলেছি, তার মানে লন্ডন ছেড়ে আবার তো ব্যাকে চলে আসছি, তাহলে ছেড়ে আসা বোঝাচ্ছিল। কথা বলছেন, মনে আমার বাসনা, যাব আমি মদিনা। এই বাক্যটা বলেন তো কি হবে? মনে আমার বাসনা, যাব আমি মদিনা। আমি কিন্তু মদিনা ছেড়ে আসা বোঝাচ্ছে না, মদিনার দিকে যাবো। এই যে দেখেন, যা কিছুর দিকে যায় বা যা কিছুতে অবস্থান করে তাই অধিকরণ। এইটা এবার মদিনাটা অধিকরণ কার? মনে আমার বাসনা, যাব আমি মদিনা। কারণ এখান থেকে মদিনা ছেড়ে আসা বোঝাচ্ছে না। কিন্তু আমি যদি বলি যে করিলাম পণ ঘুরে আসবো, মনে করো যে আমি ঘুরে আসিব মদিনা, এটা যদি বলি তাহলে মদিনায় থাকা বোঝাচ্ছে না, মদিনা থেকে চলে আসবো। এবার কিন্তু অপাদান। আশা করি বুঝতে পারছেন। একটু ঘুরিয়ে দিলেই না সবকিছু কেমন কেমন হয়ে যায় আর কি। লিমা আপু বলেছে কারণ এখনো ঘুরতে যায়নি, এটা শপথ করেছে মাত্র। না, এই যুক্তিটা আপনার উত্তর হয়েছিল, বাট যুক্তিটা ঠিক নাই। বাক্যের মধ্যে কি প্রকাশ করেছে সেটা দেখেন আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি একটু খেয়াল করেন পরেরটা দেখেন, করিলাম ফোন যাব লন্ডন, এই লন্ডন কিন্তু এবার অধিকরণ হয়ে গেছে, বাট এইটা অপাদান। একটু বোঝার চেষ্টা করেন, আশা করি জিনিসগুলো বুঝলে আপনাদের ভালো হবে আর কি। অপরপক্ষে লক্ষ্য করেন, লোভে পাপ। আমার যদি লোভের নিচে দাগ থাকে, আসলে লোভে পাপ মানে বোঝাচ্ছে কি পাপটা আসছে কিসের থেকে, পাপটা কিসের মধ্য থেকে আসছে দেখেন তো। লোভ থেকে তো পাপের উৎপত্তি হচ্ছে, যেটা থেকে কোনো কিছু উৎপত্তি হয় সে কিন্তু অপাদান। তাহলে এখন হয়ে গেল অপাদান। আপনারা কিন্তু বই যখন পড়বেন ওখানে দেখবেন জাত, গৃহীত, তারপরে ভীত, উৎপন্ন, এসব থাকলে সেটা অপাদান কারক। এরকম অনেক সূত্র আছে। জিনিসগুলো আমি অনেক সহজ করে ফেলছি, বিষয়গুলো আপনি এমনিতেও এখন বুঝতে পারবেন। আমি যদি এখন বলি গাছ হতে আম পড়ে, তাহলে গাছে নাই তো, গাছ থেকে ছেড়ে আসছে তো, তাই জন্য গাছ অপাদান। আর যদি বলি গাছে আম আছে, তাহলে ওই গাছ থেকে আম পড়েনি তো, গাছে আম আছে মানে গাছে অবস্থান করছে, তার মানে এই গাছটা এখন অধিকরণ কারক। আচ্ছা, লক্ষ্য করেন, বিপদে মরে রক্ষা করো, বিপদের নিচে দাগ। বিপদে মরে রক্ষা করো, তার মানে কি বিপদের মধ্যে আমাকে ফেলিয়ে রাখবেন, না আমি বলতেছি আমাকে বিপদ থেকে নিয়ে এখান থেকে সরিয়ে নিয়ে যান। আমি বিপদের মধ্যে আছি, যদি আর্থিক সমস্যায় থাকে টাকা দেন, আমার এই বিপদ থেকে উদ্ধার করে। যদি অন্য সমস্যায় থাকি তাহলে সেই সমস্যা, আর এই সমস্যার কথা বলবো না, কারণ এই সময়টা আমরা যারা চাকরি প্রত্যাশী আছি তারা অনেক সমস্যার মধ্যে দিয়ে যায় আর কি। তো আসলে বিপদে মরে রক্ষা করো, বিপদ হতে আমাদেরকে সরাতে বলতেছি, তাহলে এটা কি হয়ে যাবে? অপাদান। বিপদ ছেড়ে অন্য জায়গায় সরিয়ে নিতে বলতেছি। আমি একটু ভিন্ন স্টাইলের উদাহরণে কিছু দেখালাম যাতে করে আমরা বিষয়টা বুঝতে পারি আর কি। যদি বলি বাবাকে দেখলে আমার ভয় লাগে, বাবাকে দেখলে ভয় লাগে, তাহলে চিন্তা করেন তো ভয়টা আসছে কার থেকে? বাবার থেকে আসছে না? তাহলে বাবা হবে এখন হচ্ছে অপাদান কারক, কারণ তার থেকে ভয় আসতেছে। আচ্ছা, আর আমরা যদি খেয়াল করি, তো এই ছিল আমাদের মোটামুটি ব্যাপার আর কি। এখন দেখি আরেকটা আমি জিনিস দেখাবো আর কি, যেটা আমরা রেখে আসছি। আহ এটাও তো দেখালাম। দেখেন সময়ের একটা ব্যাপার আসতে পারে। যদি বলি দেখেন সোমবারে বাড়ি যাব, তার মানে যদি কোনো সময় থেকে স্টার্ট করা বোঝায় সেটা অপাদান কারক। আর যদি ফিক্সড সময় হয় তাহলে সেটা অধিকরণ কারক। সোমবারে বাড়ি যাবো, তাহলে ওই দিন বাড়ি যাবো, তাই এটা অধিকরণ কারক। এটা অধিকরণ। এটা লেখা লাগবে না, এটা তীর মেরে দিই, অধিকরণ। কিন্তু দেখেন সোমবার হতে অসুস্থ, তাহলে অসুস্থটা স্টার্ট হয়েছে কখন থেকে? সোমবার থেকে, এই জন্য এটা হবে অপাদান। মনে রাখবেন সময়ের ব্যাপার হলে যেই সময় থেকে কোনো কিছু স্টার্ট হয় বোঝাবে সেটা হবে অপাদান, আর যদি ফ্রেশ সময় হয় তাহলে সেটা হবে অধিকরণ। যদি বলি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার মানে 21শে ফেব্রুয়ারি থেকে কোনো কিছু শুরু হচ্ছে তা না, জাস্ট 21শে ফেব্রুয়ারি আমরা বিবৃতি দিলাম যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা অধিকরণ কারণ। কিন্তু 21শে ফেব্রুয়ারি হতে
আমাদের পরীক্ষা শুরু হবে, তার মানে 21শে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে কোনো একটা কিছু। এই জন্য সেটা হবে হচ্ছে, দেখো 21শে ফেব্রুয়ারি হতে পরীক্ষা শুরু হবে, এই জন্য এটা হয়েছে অপাদান। এই 21শে ফেব্রুয়ারি হয়ে গেল অধিকরণ। দেখেন আমি একই রকম কেন দিচ্ছি, কারণ প্রশ্ন ঘুরিয়ে করে, এটা মুখস্থ করে আসলে উত্তর করা যায় না, জিনিসগুলো একটু বুঝতে হবে। যদি আমরা লক্ষ্য করি, তাহলে এবার আমরা মোটামুটি এইগুলো আমরা দেখলাম। আর একটা জিনিস আমরা একটু শিখবো আর কি, শুরুর দিকে চলে যাচ্ছে। যদি আমরা একটু লক্ষ্য করি আর কি, যে আমরা প্রথমে যাব, একদম প্রথমে অনেক কিছু শিখেছি আজকে। বিভক্তিটা কি? মূল শব্দের শেষে যে জিনিসগুলো আসে সেগুলোকে আমরা বিভক্তি বলি। যদি একদম মূল শব্দ হয়, আমি হয়তো বললাম যে ঢাকা শব্দটা, তাহলে ঢাকা তো ঢাকাই, এর সাথে কিছু যুক্ত হয়নি, তাই কিছু এর সাথে নাই, এই জন্য সেটাকে বললাম যে এটা শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি। শূন্য বিভক্তি কথাটাই বেশি ব্যবহার। এবার ঢাকার সাথে যদি আমি বলি ঢাকাকে এই দাবি মানতে হবে, ঠিক আছে? অনেক সময় বলে না যে এই যে কূটনৈতিক ভাষা, ওয়াশিংটন ডিসি কে এই কথা বলেছেন মস্কো, অথবা মস্কোকে বলেছে এটা তেহরানকে জবাব দেওয়া হবে, এরকম বলে আর কি। তাহলে ঢাকাকে যদি আবার বলে দিল্লি জবাব দিবে, বা দিল্লিকে বলেছেন ঢাকা, এরকম বলি আমরা। তাহলে যদি আমরা এভাবে বলি, তাহলে এর সাথে যদি কে বা রে আসে, দ্বিতীয় বিভক্তি। দ্বারা দেয়া কর্তৃক হলে তৃতীয় বিভক্তি, এটা আমরা অলরেডি জানি, তারপরে একটু স্মরণ করে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই দ্বিতীয়া আর চতুর্থী, এখানেও কে রে আছে, এখানেও কে রে আছে, কিন্তু মনে রাখতে হবে ওই যে সম্প্রদান, শুধুমাত্র সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি আসবে। শুধুমাত্র কোন কারকে? এই কে রে, এটা মনে রাখতে হবে, সম্প্রদান কারকে শুধু। আর অন্য কারক সব জায়গায় হচ্ছে দ্বিতীয় বিভক্তি হবে, কে রে যেখানে থাকলে দ্বিতীয় বিভক্তি। কিন্তু সম্প্রদান কারক হইলে সেটা হবে চতুর্থী বিভক্তি, আর জন্য নিমিত্ত হইলে সেটা চতুর্থী বিভক্তি। হতে থেকেছে পঞ্চমী, রয়ের ষষ্ঠী, এই অন্তঃস্থ সপ্তমী, এটা আমরা জানি অলরেডি, তৎপুরুষ সমাস করতে যে আমাদের এটা লাগে। দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ বিভক্তি অনুযায়ী হয়, তাই এটা আমাদের মোটামুটি জানা আছে অনেকের। অথবা এখান থেকে আমরা দেখে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে তাইলে বিভক্তি আমরা একটু প্র্যাকটিস করতে পারি আর কি। যেমন আমরা যদি খেয়াল করি এখানে, এই যে গরিব কে, তাহলে গরিবের সাথে কে আছে? গরিব কিন্তু সম্প্রদান কারক ছিল, তাই এইটা হয়ে হচ্ছে চতুর্থী বিভক্তি। আর এই যে তহবিল, নিজ তহবিল থেকে, হতে থেকে চেয়ে, আমরা জানি হতে থেকে চেয়ে হলে কি হয়? পঞ্চমী বিভক্তি। এইভাবে আমরা জিনিসগুলো চিন্তা করতে পারি আর কি। যেমন এখানে আছে হুগলি, মূল একটা শহরের নাম ভারতের, হুগলি। তো হুগলি মূল, কিন্তু হুগলিতে কথাটা আসছে এ অন্তঃস্থাতে, আমরা একটু আগে যে দেখলাম যে এ অন্তঃস্থাতে, এই যে যদি দেখি এ অন্তঃস্থাতে, এই যে তে, তাহলে তে কথাটা আমরা যদি এখন খেয়াল করি, হুগলিতে এখানে তে আসছে, তাই এখানে কিন্তু সপ্তমী বিভক্তি আছে। প্রতিদিন তো প্রতিদিনই, তার মানে এখানে শূন্য বিভক্তি আছে। এরকম হাজী মোহাম্মদ মহসিন, এর সাথে কিছুই যুক্ত হয়নি, তাই এটা কি আছে? শূন্য বিভক্তি আছে। নিজ হাত, মূল শব্দটা কি? নিজ হাত, এখানে হাত এ, হাতের সাথে এই বিভক্তি আছে, তার মানে এটা কি হবে? সপ্তমী বিভক্তি আছে। যদি লক্ষ্য করি অর্থ, অর্থ কথার সাথে কিছুই যুক্ত হয়নি, তার মানে এটা হচ্ছে শূন্য বিভক্তি আছে। আমি সবগুলো বিভক্তি দেখালাম। আমরা যদি বলি আরেকটু প্র্যাকটিক্যাল করবো, তাও দেখা যেতে পারে যে এখানে আমরা আরো একটু এগিয়ে দিয়ে দেখি আর কি। যেমন এখানে আমরা একটু খেয়াল করি, এইটা আমাদের দরকার, যে ধোপা কে, তাহলে এই কেটা হবে কিন্তু কর্মে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কর্মে দ্বিতীয় বিভক্তি। কিন্তু ভিক্ষুককে, যেহেতু এটা সম্প্রদান কারক, তাই এটা হবে হচ্ছে চতুর্থী বিভক্তি। তাহলে আমরা বিভক্তিটা নিয়ে যে ভেজালটা ছিল সেগুলি ক্লিয়ার করলাম। এবার আমরা দেখবো এতক্ষণ যে শিখলাম সেটা আমাদের শেষ, কিন্তু প্র্যাকটিক্যাল আর একটু আমাদের আছে। এখন কি শিখলাম? ও আচ্ছা, আমি বলেছিলাম নতুন ব্যাকরণে একটা আমাদের সম্প্রদানকে কর্মকারকের মধ্যে নিয়ে গিয়েছে, আর একটা জিনিস এখানে হচ্ছে রাখা হয়েছে, সেটি কি? যে সম্বন্ধকারক। সেটি কি জিনিস? এখানে বিস্তারিত লেখা আছে, আমরা সহজে মনে রাখবো এই যে আর এ, র আর এ, যেটাকে আমরা বলে থাকি ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি ইংরেজিতে আমরা অফ দিই, দ্য বার্ডস অফ বাংলাদেশ, বাংলায় কি বলি? বাংলাদেশের পাখি। তাহলে ইংরেজিতে র, আর বাংলায় বলি র অথবা অফ, আর বাংলায় বলি র অথবা এ। এগুলো আসবে। যেমন ফুলের গন্ধে,
তাহলে এই যে ফুলের গন্ধের, ফুলের সাথে দেখো গন্ধের একটা সম্বন্ধ ক্রিয়েট হয়েছে, যেটাকে এখন নতুন ব্যাকরণে বলা হচ্ছে সম্বন্ধ কারক। আমার জামার বোতামগুলো, তাহলে দেখো আমার সাথে জামার, আবার জামার সাথে বোতামের একটা সম্পর্ক আছে, তখনকার তখনকার সাথে দিনে, এইভাবে সম্বন্ধ কারক এখানে করেছে আর কি। রয়ের থাকলে আগে আমরা, রয়ের থাকলে ষষ্ঠী বিভক্তি যুক্তে সম্বন্ধ পদ গঠন। আমি বললাম ভাই এসেছে, ভাই এসেছে, এবার বললাম আমার ভাই এসেছে, ভাই এসেছে আর আমার ভাই এসেছে, তাহলে আমার সাথে এই ভাইয়ের একটা সম্বন্ধ ক্রিয়েট। আমি বললাম মাছ খেতে মজা, নদীর মাছ খেতে মজা, তাহলে নদীর সাথে এই মাছের একটা সম্বন্ধ ক্রিয়েট হয়েছে, র এর বিভক্তিতে এই সম্বন্ধটা ক্রিয়েট করা হয়। আমি বললাম গাছের আম টক, তাহলে এই আমের সাথে গাছের একটা, গাছের আম, গাছের সাথে আমের একটা সম্পর্ক ক্রিয়েট হয়েছে, জাস্ট এতটুকু। তো এটা এখনো পরীক্ষা ওরকম দেয় না, বরং পরীক্ষা আগের গুলো থেকে দিচ্ছে, আমরা ওই ব্যাকরণে পড়ে আসছি, সেটা একটু খেয়াল রাখবো। আমরা যদি একটু বলি আর কি, যে অনেকে মানে মোটামুটি মনে হতে পারে যে আমরা তো পড়লাম, বাট নতুন ব্যাকরণ নিয়ে অনেকেই পড়ার টেবিলে নতুন ব্যাকরণ আছে একটু ঝামেলা হয়, সেই জন্য আমরা একটু জানিয়ে রাখলাম আর কি। কখনো হয়তো সম্প্রদান কারো কাছে বা অপশনে সম্প্রদান নাই, আমি ভাবলাম এখানে উত্তর নাই, এটা ভুল। চিন্তা করতে হবে এই যে জানা আছে সম্প্রদান কারক মানে হচ্ছে কর্মকারক, ব্যাটস হয়ে গেল। যদি সম্বন্ধ কারক কোথাও দেয় তাহলে জাস্ট এটা চিন্তা করুন রয়ের বিভক্তি যেগুলো। অলরেডি আমাদের লিমা আপু জানিয়েছে স্যার অধিকরণ কারকে প্রকার ভেদটা একটু আলোচনা করলে ভালো হতো। প্লিজ, আসলে আজকে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আজকে আমরা ওভারঅল ক্লাসটা নিয়েছি, বেশ ডিপে গেলাম, কিন্তু মূল ক্লাসে আমরা হচ্ছে আপনাদের যে কোর্সগুলো আছে মূল ক্লাসে আমরা একদম আরো বিস্তারিত যাব। আমরা জানি অধিকরণ কারক তিন প্রকার: কালাধিকরণ, ভাবাধিকরণ, আধারাধিকরণ। সেটাও আরেকটা জগৎ আছে। আবার আমরা জানি আধারাধিকরণ আবার তিন প্রকার: ঐকদেশিক, ঠিক আছে, অভিব্যাপক এবং বৈষয়িক। তার মানে এটার মধ্যে গেলে আর মোটামুটি বেশ কিছুক্ষণের আলোচনা আছে। তো আজকে আমরা একটু আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, হয়তো আমরা আর একটা সময় আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। আর এর মধ্যে জানিয়ে দিচ্ছি যে ক্যারিয়ার এড অলরেডি হচ্ছে চাকরির বাজারে একটা ভালো প্ল্যাটফর্ম। তো খুব দ্রুতই আর কি তারা সব ব্যাপারেই খুব দারুণ দারুণ কোর্স লঞ্চ করছে। তো অলরেডি আমাদের 47 এবং 48-এর যারা প্রিলি ক্যাডার হয়ে, লিখিত ক্যাডার, তারপর ভাইভা ক্যাডার হয়ে, প্রকৃত ক্যাডার হয়ে এক একজন জীবন রাঙাতে চান, অর্থাৎ বিসিএস সহ অন্যান্য চাকরি যেটাও আছে, এখানে অলরেডি হচ্ছে বিসিএস কোর্স আছে। এছাড়া নিবন্ধন কোর্স সহ বেশ কিছু কোর্স খুব খুব ভালো মতো চলছে। তো যারা অলরেডি আমাদের ভিডিওটা দেখছেন, আমরা আশাবাদী যে আপনাদের প্রত্যেকটা ক্লাস আমরা এভাবে সহজ করে উপস্থাপন করবো ইনশাল্লাহ, ধরে ধরে। ক্লাসের পরিমাণ অনেক বেশি, যারা নিয়মিত অনেক সময় ক্লাস করতে পারবেন না, ভিডিওটা আপনাদের অলরেডি থাকবে, আর সরাসরি ক্লাস করারও সুযোগ আছে এবং একসাথে অনলাইনে ক্লাস করারও সুযোগ আছে। তো আরো বেশি যদি জানার থাকে তাহলে আমাদের পেজে মেসেজ করলে ইনশাল্লাহ সেখান থেকে উত্তর পেয়ে যাবেন। তো আমরা এবার এতক্ষণ যা শিখছিলাম সেটা একটু আমরা খেয়াল করি। এখানে বিভ্রান্তিকর কিছু কারক নিয়ে নয়, এগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে মোটামুটি আমরা আশাবাদী যে এখান থেকে আমরা একটা ভালো ইয়ে পাবো। আমি এখানে উত্তরগুলো অলরেডি লেখা আছে, অলরেডি ফ্রন্ট ভেঙে গেছে, তো একটু অন্যরকম আছে আর কি, যদি খেয়াল করি আর কি। রাজু স্কুল পালালো, আমার প্রশ্ন হচ্ছে রাজু কি স্কুলে আছে না স্কুল ছেড়ে চলে গেছে? যদি বলি রাজু স্কুলে গেল, তাহলে স্কুলটা অধিকরণ কারক, কারণ রাজু ওখানে অবস্থান করছে বা ওইটার দিকে যাচ্ছে। কিন্তু যদি বলি রাজু স্কুল পালালো, তার মানে স্কুল থেকে সে পালাইছে, চলে গেছে, তাইলে এখন সেই স্কুলটা কি হলো? অপাদান কারক। আমাদের সবার মনে আছে, কারণ স্কুল ছেড়ে গেছে সে। আর লোটাস স্কুলে গেল, সে ছেড়ে যায়নি, সেখানে অবস্থান করছে, তাই এটা অধিকরণ কারক, অলরেডি ওখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি দেখি যে স্কুল বানান তো স্কুলই, এখানে কিছু যুক্ত হয়নি, তাই এটা শূন্য বিভক্তি, বাট এখানে স্কুল থেকে স্কুলে একটা এ বিভক্তি আসছে, তাই সপ্তমী হয়েছে। গরিবকে কাপড় দাও, আমরা যদি গরিবের নিচে এখানে দাগ দেই, তাহলে গরিবকে এখানে আমার আন্ডারলাইন করে দেওয়া ভালো ছিল, তো আসলে আন্ডারলাইন করতে আমি ভুলে গেছি, আন্তরিকভাবে দুঃখিত। গরিবকে কাপড় দেওয়া, এটা নিঃশর্ত ভাবে দিচ্ছে সম্প্রদান কারক, বাট সম্প্রদান কারক চতুর্থ বিভক্তি। অপরপক্ষে ধোপাকে আমরা একটু আগে সলভ করে দিয়েছি, তো এটা আমরা দেখছি কর্মকারক। সুইডেন থেকে ভারতে এলেন, তাহলে সুইডেন ছেড়ে আসছে, এই সুইডেন হবে অপাদান, এই যে শুরুতে অপাদান। সুইডেন তো সুইডেনই, এর সাথে কিছু যুক্ত হয়নি, তাই এটা শূন্য বিভক্তি। অপরদিকে ভারতে এলেন, তাহলে আসছে কোথায়? ভারতে। তাহলে যেটা ছেড়ে আসবে সেটা অপাদান, যেটার দিকে আসবে সেটা কি আমরা জানি, সেটা হচ্ছে অধিকরণ কারক, এই জন্য এটা হয়েছে অধিকরণ কারক। আর মূল শব্দ ভারত, তার সাথে এ যুক্ত হয়েছে, আমরা জানি এ অন্তঃস্থ তে বলে কি হয়? সপ্তমী বিভক্তি, এ অন্তঃস্থ এবং তে, ব্যাস। তাহলে ভারতে এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে। আমাকে যেতে হবে, আমরা এটা অলরেডি প্রথমে আমরা এই বিষয়টা সলভ করেছিলাম, যে যাওয়ার কাজটা কে করবে? আমাকে যেতে হবে। তাহলে এখানে আমি যেহেতু কাজটা করবো, তাই এখানে কর্তৃকারক, এবং আমি থেকে আমাকে হয়েছে, এখানে কে আসছে, এই জন্য দ্বিতীয়া। আমি তোমাকে ঘৃণা করি, এই যে কাকে?
তোমাকে, ঘৃণা করার কাজটা আমি করি, আমি কর্তা, বাট যাকে ঘৃণা করি আমার ঘৃণা যার উপর যে নিপতিত হয় সে কি হবে? কর্মকারক। তাই এখানে কর্ম দিয়ে আছে, এবং আমরা জানি কর্মের সাথে কে থাকলে সেটা হয়ে যাচ্ছে দ্বিতীয় বিভক্তি। অপর পক্ষে আমরা যদি খেয়াল করি যে ছাদে বৃষ্টি পড়ে, তাহলে বৃষ্টিটা কোথায় এসে পড়তেছে? ছাদে। তাই মেঘ ছেড়ে আসছে, মেঘ অপাদান, বাট ছাদে এসে পড়ছে, ছাদ হচ্ছে অধিকরণ কারক। আর মূল শব্দ হচ্ছে ছাদ, এবং ছাদের সাথে ছাদ যোগ এ, এই যে এ বিভক্তি যুক্ত হয়ে হয়েছে হচ্ছে ছাদে, এই জন্য আমরা এটা বলছি সপ্তমী বিভক্তি। এই বিষয় আমরা অনেকক্ষণ বেশ আলোচনা করলাম। এই পর্যায়ে আমরা স্লাইডের আর কি অপেক্ষা করছি জানি না, দেখি তাহলে কি অপেক্ষা করছি। অতঃপর আমরা বেশ কিছুক্ষণ আলোচনা করেছি, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা মনোযোগ দিয়ে শুনেছেন তাদের প্রতি আমার আহ শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। যদি এখানে আমার তো জুনিয়র থাকে তাদের প্রতি স্নেহ মিশ্রিত ভালোবাসা। সবাইকে আমরা ক্যারিয়ার এইডে অভিনন্দন জানাচ্ছি। এবং একই সাথে আমি শেষ কথাটা বলবো এইভাবে, যে আমরা যে যেখানে আছি, হয়তো এখন চাকরির অনেক অফার কম, অনেকে মনে করতে পারি যে আসলে দেশের এই অবস্থা, কিন্তু আমার মনে হয় তারাই হচ্ছে বুদ্ধিমান যারা পড়ালেখাটা চালিয়ে যাবে। দেখা যাবে হঠাৎ করে অনেকগুলো চাকরির ফর্ম আসছে, রোজ চাকরির পরীক্ষা হচ্ছে, সেই সময় তারাই বুদ্ধিমান যারা আগে থেকে নিজেদের রসদটা প্রস্তুত রাখবে। একটা কথা আছে যে শর্ট টাইম প্লেজার উইল গিভ ইউ লং টাইম প্লেজার, বাট শর্ট টাইম, কথাটা হচ্ছে এরকম, শর্ট টাইম প্লেজার উইল গিভ ইউ লং টাইম পেইন, বাট শর্ট টাইম পেইন উইল গিভ ইউ লং টাইম প্লেজার। আমরা এখন যারা হচ্ছে এই অল্প সময়ের একটু কষ্ট করতেছি, এই যে ক্লাস করলাম বা এইভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া, আমরা একদিন আনন্দের হাসি হাসবো। আর এই সময়টি যদি আমরা একটু খেলায় খেলায় কাটিয়ে একটু কি বলা যায়, আমরা বেশ আয়েসি জীবন কাটাই, আমাদের থাকি, ফেসবুক চালিয়ে সময় নষ্ট করি, তাহলে দেখা যাবে ঠিকই একদিন আমাদের দীর্ঘশ্বাস আমাদের জন্য জমা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি এ পর্যায়ে সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার কথা শোনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।